একদম সুপ্রিয় প্রিসাইজলি দর্শক, আজকে আমরা আমেরিকা বাংলা নিউজ পেপারের পক্ষ থেকে উপস্থিত হচ্ছি আপনাদেরকে হাল ছিল না বন্ধু প্ল্যাটফর্মের একজন নৈতিক বক্তা, বাংলাদেশের একজন জনপ্রিয় আলোকিত নারী চন্দা মেহজাবিন আপা। আমরা আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে আপার সাথে পরিচয় করিয়ে দিব। আপা শুধুমাত্র বাংলাদেশ না, দেশ বিদেশের অসংখ্য তরুণ তরুণী এবং অসংখ্য মানুষের পছন্দের মানুষ। আজকে আমরা আমেরিকা বাংলা নিউজ পেপারের পক্ষ থেকে চন্দা মেহজাবিন আপাকে অনেক অনেক সম্মান, শুভকামনা এবং ভালোবাসা জানাচ্ছি। দর্শক, আমরা চলে যাচ্ছি চন্দা মেহজাবিন আপার কাছে। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে। আমারও ভালো লাগছে। তোমার কাছে না নিজের প্রশংসা কার না ভালো লাগে বলো? তো তুমি যখন প্রশংসা করে আমাকে বলছো, যতগুলো টাইটেল দিয়ে বললে, আমার তো মনে হলো আরেকটু বলো, আরেকটু বলো। আমার বলার না না আপা, আপনি টাইটেল পাবারই যোগ্য। হাল ছিল না বন্ধু এই প্ল্যাটফর্মটা ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে পৃথিবীর অসংখ্য মানুষের কাছে পরিচিত এবং আপনি কি বলবো, অন্ধকারে একজন আলোর প্রদীপের মতো। আপনার কথাগুলো শুনলে, ইউটিউবে আপনার ভিডিওগুলো দেখলেই মন ভালো হয়ে যায়। আপা, আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ের উপর বলেন। আজকে আমরা জানতে চাই, এই যে করোনা ভাইরাসের জন্য আপা কয়েক মাস ধরে সারা পৃথিবীতে, ছোট্ট একটা ভাইরাস সারা পৃথিবীটাকে এলোমেলো করে দিয়েছে। আপনার কাছে আমার প্রশ্ন আপা, যে মানুষ যে হতাশ হয়ে পড়েছে, ব্যবসা বাণিজ্য, চাকরি, প্রত্যেকটা জায়গায় কিন্তু নেতিবাচক প্রভাব। তো এখন এই মন ভালো করবার জন্য আমাদেরকে কি করতে হবে? না চাইলেও তো মন খারাপ হয়ে যাচ্ছে। আপা, আপনার মতে মানে মন ভালো করবার জন্য কি কি করা উচিত? সবচেয়ে আগে যেটা আমি মনে করি, যেটা যে হ্যাঁ তুমি যেটা বলেছো ডেফিনেটলি, কিন্তু এটা তো পুরো বিশ্বটাকে না, পুরো বিশ্বকেই কিন্তু এটা গ্রাস করেছে। এটা না যে শুধুমাত্র আমার বাংলাদেশে আমরাই খালি এটার দ্বারা এফেক্টেড, না। সো প্রথম কথা হচ্ছে যে মন না চাইলেও, তোমার সাথে আমি একমত, মন অটোমেটিকলি একটু হলেও খারাপ হয়ে যায়। সারাক্ষণই আমাদের চিন্তা করতে হচ্ছে সামনে কি আসছে, কিভাবে ফেস করবো। দ্যাটস ট্রু। কিন্তু এর সাথে সাথে একটা জিনিস আমাদের ভাবতে হবে যে থেমে যাওয়া চলবে না, থেমে যাওয়া চলবে না। আজকের থেকে 3 মাস আগে বা 4 মাস আগে প্রথম দিকে আমাদের যে ভাইরাস নিয়ে যে আতঙ্ক ছিল, 4টা মাসে কিন্তু আমরা অনেকটাই অনেকটাই করায়ত্ত করতে পারছি, মানে আতঙ্কটাকে করায়ত্ত করেছি, এটা একদম কনফার্ম। কারণ আমিও প্রায় 3 মাস বাড়িতে ছিলাম, এখন লাস্ট প্রায় 1 মাস ধরে কিন্তু আমি নিজে অফিসে যাচ্ছি। হয়তো বা মানুষের সাথে সেরকম ইন্টারাকশন হচ্ছে না, বাট অফিসে তো যাচ্ছি। 3 মাস আগে কিন্তু আমি ঘরে বসে দরজা লাগিয়ে থাকতাম যে না বাবা কারোর সাথে কথা বলবো না। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে কি, যে আস্তে আস্তে আমাদের এগোতে হচ্ছে, কারণ ঘরে বসে থাকলে কিন্তু আমাদের রুটি রুজি চলবে না। আমাদের জীবিকার জন্য হলো, জীবিকার তাগিদে হলো বেরোতে হবে, নাম্বার 1। নাম্বার 2, কতদিন, কাহাত। সো এই জিনিসগুলো আমাদেরকে আমাদের মাথায় রাখতে হবে। মন খারাপ করে থাকলে পরে কি কোনো সলিউশন আসবে? না, আসবে না। এটা একটা পরীক্ষার মতো। সবার আগে মন ভালো রাখতে হবে, যে এটা ভেবে যে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো, তোমাদের সবার জন্য আমি একটা কথাই বলবো, সবার আগে ভাবো আলহামদুলিল্লাহ অ্যাটলিস্ট সুস্থ আছি। এবং তার সাথে সাথে আল্লাহর কাছে বলা উচিত যাতে আমরা আমাদের ভালোবাসার মানুষজন, পৃথিবীর সবাই, আমি তো সবার জন্য দোয়া করি, সবাই যেন ভালো থাকে। এটা হলো 1 নম্বর, সুস্থ থাকে। কারণ করোনা ভাইরাস কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় কথাই শিখিয়েছে যে আমরা সৃষ্টিকর্তা অনেক বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। অনেক বড় কি, সবচেয়ে বড় নিয়ামত আমি মনে করি শারীরিক সুস্থতা। সেটা ছোট 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 টুকুর চাকুর সুখ আমাদের আশেপাশে ছড়ানো ছিল, যেগুলোতে আমরা হ্যাপি ছিলাম না। আমরা পরের বাড়ির সুখের জন্য পাগল হয়ে থাকতাম। করোনা ভাইরাস আমাদেরকে সেই সুখগুলো থেকে যখন আমরা বঞ্চিত হয়েছি, আমি কি বুঝাতে পারলাম তোমাকে? যেমন বাইরে যেতে পারছি না, ফুচকা খেতে পারছি না, ছোট ছোট মল চলে যেতে পারছি, এই সবকিছু কিন্তু এখন আমাদের কাছে আকর্ষণীয় একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তাহলে আমরা জীবন বোধটা শিখছি, পরিবারকে সময় দিয়ে দিকে আমরা বুঝতে পারছি যে অনেক অনেকটা বেশি আমাদের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়ে গিয়েছিল, সন্তান বলো, বাবা মা বলো, স্বামী স্ত্রী বলো, সবার মধ্যে। বাট এই যে কয়েক মাসে যে ভালোবাসার মানুষগুলো সবাই আমরা কিন্তু একটা ঘরে থেকে, একটা বাড়িতে থেকে এই যে কাছাকাছি এসছি, ইভেন যে কাজিন থেকে শুরু করে বন্ধু বান্ধব অনেকে আছে, অনেক রকমের তোমাদের জুম বা আরো কি আছে না, দিয়েও কিন্তু সবাই একসাথে গল্প করা হচ্ছে, যেটা গত 5-6 বছরে ভাবাও যেত না। তো এই জিনিসগুলো কিন্তু আমরা ইন্টারাকশন কিন্তু আমরা, এবং তার সাথে সাথে আমরা জানতেছি কি, যে
যে কোনো সময় বিপদ আসতে পারে, এই জন্য বিপদের জন্য সবসময় একটা সতর্কতা থাকার জন্য শিক্ষা গ্রহণ করছি। এবং কোনো কিছুকে টেকেন ফর গ্রান্টেড নেওয়া উচিত না, যে এটা আছে এটা আমার থাকবেই, এই থাকবেই জিনিসটা যে কতটা ভুল, এটা কিন্তু করোনা ভাইরাসের সে জীবনে প্রমাণ করে দিয়েছে। তো এই পয়েন্টস গুলো মাথায় রেখে নিজেকে বলতে হবে যে তারপরেও জীবন চলতে হবে, আমাদের ভালোবাসার মানুষদেরকে ভালো রাখার জন্য হলো কাজ করতে হবে। এখন কি কি কাজ করব? করোনা ভাইরাস কালে কিন্তু অনলাইন কিন্তু আস্তে আস্তে জমজমাট হয়ে যাচ্ছে, অনলাইনে হাজারো ব্যবসা সততার সাথে করতে হবে। অনলাইনে ব্যবসা করা মানে কিন্তু এখানে একটা মানে অনেক বড় একটা অসৎ হওয়ার স্কোপ থাকে, এটা যেন গ্রাস না করে। ব্যবসা অনলাইনে করতে হবে, কিন্তু আমি সবার কাছে একটা কথা, 10 টাকা রোজগার হোক, রাতারাতি 100 টাকা করতে গিয়ে মানুষ ঠকানোতে না যাওয়াটা উচিত। যেও না, এটা তো অবশ্যই মাস্ট, কিন্তু যদি যেটা করবা, তুমি যদি 10 টাকাও ঠকাও, এই 10 টাকা কিন্তু পরবর্তীতে 100 টাকা হিসেবে তোমার প্রতিদান দিতে হবে। কর্মফল কিন্তু কখনো পথ হারায় না। এই 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 অনলাইনে হাজারো ব্যবসা আছে যেটা দিয়ে তুমি নতুন কিছু আবিষ্কার করতে পারো। আমি কিন্তু বারবার বলছি, আমাদের দেশের ছেলেমেয়েরা, তোমরা এই প্রজন্ম কিন্তু অনেক ডিজিটাইজ, অনেক মানে ইন্টেলিজেন্ট। তোমরা একটা কিছু করে ছোট ছোট করে বের করো, 3-4টা বন্ধু মিলে কোনো একটা আইডিয়া তৈরি করো, যে আইডিয়াটা নিয়ে প্রথম দিকে অনেকেই নেতিবাচক কথা বলবে, কিন্তু অনলাইনে ব্যবসা একটা ব্যাপার আছে, সেরকম ভাবে কিন্তু আমি বলবো যে টাকা পয়সা ইনভেস্ট করতে হয় না শুরুতে। আর যেটা 10 টাকা দিয়ে বোঝা যায়, সেটার জন্য 100 টাকা ইনভেস্টে যাওয়াটাও বোকামি। 10 টাকা দিয়ে বুঝতে গেলে 10 টাকার উপরেই বোঝার চেষ্টা করে নিজেরা কিছু আইডিয়াস নিয়ে আসো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে অ্যাগ্রো বেসডে যাও। করোনা ভাইরাসে আরেকটা আমরা শিখেছি, কি কি 3টা জিনিসের থাকবেই, একটা হচ্ছে খাদ্য, একটা হচ্ছে গিয়ে মেডিকেল রিলেটেড থিংস, কারণ মানুষ থাকলে জ্বর জারি অসুখ কাশি সবকিছু এটা থাকবে, এটা বন্ধ হতে থাকবে। এক্স্যাক্টলি, হ্যাঁ। এবং তার সাথে সাথে তোমাকে খাদ্য, বস্ত্র, বাসস্থানের মতো এই জায়গাটা বস্ত্রটার চাইতেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে চিকিৎসা রিলেটেড জিনিসপত্র, খাদ্যের চাহিদা, এবং যে জিনিসগুলো একটা মানুষের স্বাভাবিক জীবনে চলার জন্য অপরিহার্য, সেই সব জিনিসকে কিন্তু বাদ দিয়ে আমরা চলতে পারিনি। হাজার করোনা ভাইরাসের মধ্যে কিন্তু আমরা খাওয়া বন্ধ করি নাই। এই জিনিসগুলো অ্যাগ্রো বেসড জিনিসের উপর এমফেসিস দাও। কেউ কি বললো, কে কি মনে করলো, আমি মাস্টার্স করলাম, আমি এখন কি চাষি হয়ে গেলাম, চাষি হচ্ছে তো কি হয়েছে, ন্যায়ের পথে আছে, সৎ পথে রোজগার করছে, এটা কালবে ধারণ করো। যেটা আমরা করতে চাই না, আমরা রাতারাতি বড় লোকের কথা চিন্তা করি, মানুষ কি ভাববে চিন্তা করি, এগুলো করতে গিয়ে নিজেদেরকে কিন্তু এক পেশে করে ফেলি। বারবার আমি কিন্তু একটা কথা বলছি সবাইকে, কোনো কাজ ছোট নয়, বিশ্বাস করো, কোনো কাজ ছোট নয়। তুমি তোমার কাজ করছো, তুমি তো কারো কাছে হাত পাচ্ছ না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যারা তোমাকে নিয়ে হাসাহাসি করছে, তারা হাসাহাসি করছে, কিন্তু তুমি জীবিকা দিয়ে রোজগার করে তুমি উঠতেছো, তোমার ফ্যামিলিকে হাসি মুখে রাখতে পারছো, ওরা হাসাহাসি করছে। আজকে যদি ওদের হাসাহাসিতে নিজেকে গুটায় ফেলো, না আমি কাজ করলে তো সবাই হাসাহাসি করবে, এই ভাবো, তখন তুমি যখন না খেয়ে থাকবা, কয়জন তোমার পাশে আসবে, কয়জন এসে বলবে আর তুমি না খেয়ে আসো, আগামী 1 বছর তোমার দায়িত্ব নিলাম, সেটা কিন্তু কেউ নেবে না। আর যারা মনে করে যে কোনো কর্মকে ছোট করে দেখে, আমার কথা, সৎ পথে সমস্ত কর্মকে আমি সেলুট করি, সমস্ত কর্মকে। এখন যারা এরকম করে, সেরকম মানুষ পাশে নাই বা রাখলাম, ওদের দরকার নেই, কারণ মনে যাবে যে বিপদে তোমার পাশে কোনোদিন দাঁড়াবে না। এবং নিজের উপর আস্থা রেখে এগোতে হবে। অনেক জিনিস আছে, অ্যাগ্রোবেজ হাজারো একটা জিনিস আছে, মানুষের নিত্য নৈমিত্তিক চাহিদার হাজারো একটা জিনিস আছে, অনলাইনে হাজারো একটা বিজনেস আছে, যেখান থেকে নিজেকে দাঁড় করাতে হবে। শুরু থেকে আমার কথা হচ্ছে কি, আমরা তো একদম বলি না যে ফ্রম জিরো ইউ হ্যাভ টু টার্ন ব্যাক, একটা জিরো জায়গায় আছে কি, তুমি তো এই করোনা থেকে কিছু অভিজ্ঞতা নিয়ে দাঁড়াচ্ছ, নাম্বার 1। নাম্বার 2, তুমি মানুষ চিনছো, তুমি কিন্তু জানছো যে বিপদে তোমার পাশে তুমি ছাড়া কেউ থাকবে না, একমাত্র সৃষ্টিকর্তার উপর, আল্লাহর উপর ভরসা রাখো, এগিয়ে যাও। এই কনফিডেন্সটা তুমি যখন রাখবে, রেখে এগোতে থাকবে, তখন দেখবে কোনো কিছু আটকাবে না। হয়তো একটু টার্বুলেন্স আসতে হবে, টার্বুলেন্স ছাড়া লাইফ হয় না। আর ইয়াং প্রজন্মকে আমি বলবো, এটাই তো টার্বুলেন্সের টাইম, এখন এত ভেঙে পড়লে চলবে না। আমি বারবার একটা কথা বলছি, একদম এই 40-45 আগে একদম সমস্ত কিছু স্টেবল হয়ে যাবে, আমি একদম বসে বসে পা নাচাবো, এটা ভাবাটা বোকামি। যদি না বাপের আমলের, সেই বলে না 2-4 বছরের জেনারেশনের প্রতিষ্ঠিত ব্যবসাটা থাকে, তাহলে হইতে পারে। কিন্তু নিজে যারা, বাবা মা হয়তো বা একটা চাকরি করে হোক, ব্যবসা করে হোক, ছোটখাটো একটা উপার্জনের মাধ্যমে সন্তানদের বড় করেন, যাদের বাবা মার থেকে পাওয়া আছে শুধু শিক্ষাটা, এর বাইরে কিছু নাই, তারা একদম
50-এর আগে এই স্বপ্ন না দেখাটাই ভালো, কারোই উচিত না আসলে। সেই ধনী জমিদার বংশ যারা মানে পায়ের উপর পা তুলে জন্ম থেকে শোনা যাবে, সেটা তো আলাদা, সেটা কয়জন? আমরা সবাই কিন্তু জি খেটে আপা। খাওয়া মানুষ। হ্যাঁ, তো খেটে খেতে হবে, এই বয়সে চ্যালেঞ্জ নিতে হবে, যাতে আফটার 45 তুমি একটা মোটামুটি স্টেবল জায়গায় আসো। আফটার 55 তুমি মনে করতে পারো আমি যা করেছি আলহামদুলিল্লাহ, এখন আমি আমাকে সময় দেবো। এভাবে স্টেপ স্টেপ আগাতে হবে। কিন্তু 45 এর আগে 25 বছর, 30 বছর, 35 বছরে সব হাল ছেড়ে দিলাম, আমার কিছু হইলো না, এটা যতবার ভাববে ততবার আরো পিছিয়ে যাবে। এই কথা আমি আরো বারবার পিছিয়ে বলেছি। যাব। আমি জীবনে বারবার একটা কথা বলেছি, আমি যা বলি সত্যি বলি। 19 বছর বয়স থেকে রোজগার করি, 39 বছর বয়স পর্যন্ত খুব বাজে অবস্থা গেছে, 39-এ এসে আবার ডুবে গিয়েছিলাম, একদম শূন্য থেকে আবার দাঁড়িয়েছি, দাঁড়িয়ে 45 থেকে মোটামুটি স্টেবিলিটি এনেছি। 50-এর পর থেকেই কিন্তু আমি এই হাল ছেড়ো না বলো আর এই যে কথাবার্তা বলে এগুলো শুরু করেছি, আগে করি নাই। আগে নিজের, আর সবার আগে প্রাধান্য দিতে হবে নিজেকে। আমি যখন বাঁচবো তখনই না মানে একটা গাছ বাঁচলেই না ফল ফুল পাকালি, তাই না? তো নিজেকে জি বাঁচাতে আপা। হবে। আমি জানি আমার আশেপাশে আমাকে ঘিরে যারা বেঁচে আছে, তাদের আমি বাঁচলেই তারা ভালো থাকবে, সেটা চিন্তা করতে হবে। কে কি বললো, কে কি বললো, কে মুখ বাঁকালো, কে তাকাইলো, ডাজন্ট ম্যাটার, as long as you are clear to your heart, that should be the way. That's it. থ্যাংক ইউ আপা, আপনার কথাগুলো অদ্ভুত সুন্দর লাগলো। আপা, এই করোনা ভাইরাসের জন্য ছেলে মেয়েদের লেখাপড়ার তো অনেক মানে পুরো সিস্টেমটাই চেঞ্জ হয়ে গেছে। এতে আমাদের সমাজের যে অবস্থা তাতে পিতা মাতারা খুব হতাশ। হ্যাঁ, যে কখন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে এরকম দুশ্চিন্তা অনেকের মধ্যেই হচ্ছে। অনেক বাবা মা দেখা যাচ্ছে ছেলে মেয়েদেরকে প্রেশার ক্রিয়েট করছে যে অনলাইনের মধ্যে ঠিকভাবে পড়া হচ্ছে না, আরো পড়তে হবে। এই ধরনের একটা পিতা মাতা ছেলে মেয়েদের মধ্যে একটা মনোমালিন্য, দুঃখ, কষ্ট। আপা, আপনার ভিডিও গুলাতে এবং আপনার কথাবার্তাতে আপনি পিতা মাতাদেরকেও অনুপ্রাণিত করেন। তো আপা, আজকে পিতা মাতার উদ্দেশ্যে আপনার কাছে থেকে আমরা কিছু শুনতে চাই। এই যে করোনা ভাইরাসের জন্য লেখাপড়ার এই যে ক্ষতি তো অবশ্যই হয়েছে, সরকারি বেসরকারি পর্যায় থেকে চেষ্টা করা হচ্ছে সেই ক্ষতিটা পূরণ করবার জন্য, কিন্তু পিতা মাতা যারা হতাশ তাদের উদ্দেশ্যে আপা আপনার কাছ থেকে আমরা কিছু শুনতে চাই। আসলে পিতা মাতাদের বুঝতে হবে যে বাচ্চাদের মধ্যে উত্তেজিত হচ্ছে, পিতা মাতার জীবনেও তো এটা একটা নতুন ঘটনা। এটা তো জি আপা। বাচ্চাদেরকে এফেক্ট করা। হ্যাঁ, বাচ্চারা তো বাচ্চাদের যেরকম এটার জন্য সম্পূর্ণ নতুন, পিতামাতার জন্য নতুন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা তো ইচ্ছাকৃত নয়, পুরো বিশ্ব স্তব্ধ হয়ে গেছে। এটা গেল নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পিতামাতাকে বুঝতে হবে ওনার সন্তানই যে শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছে না, সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন তথাকথিত অমুকের ছেলে এত কি হয়েছে, তারপরেও সারাদিন রাতে পড়তেছে, পয়রা পয়রা একদম পিএইচডি ডিগ্রি নিয়ে ফেলতেছে বাড়িতে বসে বসে, এইটার দ্বারা কখনোই প্রভাবিত হবে না। আপনার জি বাচ্চা আপা। আপনার মতো, হ্যাঁ, ওর মতো, অমুকটা অমুকের মতো। আমাকে কালকেই তো বোধ হয়, আমি তো ফোনে কথা বলি, তো বলতেছিল এরকম যে একজন মেয়ে খুব কষ্ট পাচ্ছিল যে ওর আমি মানে ওর ভাইয়ের বাচ্চার কথা বলছে, অনেক ভালো করছে, অনেক ভালো করছে, ভাইয়ের বউ বারবার ফোন করে করে এসব সুন্দর করে করে বুঝাচ্ছে, আর ওর বাচ্চা সেভাবে পড়াশোনা করছে না। আমি তখন বললাম এটা করতে যেও না, যার যারটা তার তার, কারোর সাথে তুলনায় যেও না। যতবার তুলনায় যাবা বাচ্চার সঙ্গে প্রত্যেকটা স্টেপে আস্তে আস্তে ফাটল ধরতে থাকবে। যতবার বাচ্চাকে বলবো অমুক এত এত করলো, তুই কিছু করতে পারলি না, ততই বাচ্চা নিজেকে কিন্তু আরো গুটায় ফেলবে। এখন হয়তো বা কিছু বলবে না, কিন্তু যত বড় হতে থাকবে পিতা মাতা থেকে দূরে সরে যাবে। এই কাজটা কখনো করো না। সবাইকে বলছি, হ্যাঁ, তোমার সাথে তোমার তুলনা হবে। বাচ্চাকে বলতে হবে যে হ্যাঁ আমরাও জানি বাবা এটা খুব প্রবলেম অবস্থা, বাবা মারাও খুব চিন্তা করছে, একটু হলেও পড়াটা ঝালায় রাখতে হবে। কারণ যে ব্যবস্থাই আসুক, হ্যাঁ, সরকার তরফ থেকে যে ব্যবস্থাই নেওয়া হোক, প্রতিটা দেশের সরকারই তো নেবে, সবাই তো ওভাবে আগাবে। সরকার থেকে যেটাই হোক সেটা আমি বিশ্বাস করি, হ্যাঁ, এটা একটা বৃহত্তর একটা বড় গোষ্ঠী কিন্তু এটা ছাত্র সমাজ, তাই ওদের ভালো জি মতো আপা। চিন্তা করেই নেওয়া হবে। তো সেটার মধ্যে তো ওই পুরো ছাত্র সমাজের একজন হচ্ছে আমার সন্তান, এটা মনে করতে হবে। সব বাচ্চারা যেভাবে ফেস করবে আমার বাচ্চা সেভাবে ফেস করবে, কিন্তু আমার বাচ্চাকে কোন সারাক্ষণ যদি এটা নিয়ে প্রেশারাইজ করি, আমরা টেনশন করি, আমার মনে রাখতে হবে আমার বাচ্চার যে বয়স, সেই বয়সে আমি কতটুকু বুঝতে পারছিলাম। তখন তো করোনা ছিল না, তারপরে তো বুঝতে পারছিলাম না, তারপরে তো পড়তে চাইতাম না সাধারণত, না টিচার বলতে তো পড়ো পড়ো পড়ে স্কুলের, আমি বলতে যাচ্ছি 12, 10, 11 এই বয়সের বাচ্চাদের কথা। 18 পরে কিন্তু একটা বাচ্চা অটোমেটিক অনেক প্রাপ্তবয়স্ক হয়, ওরা বুঝে। কিন্তু এই যে টিন ম্যাচুরিটি এজের আসে। সময়টা, এক্স্যাক্টলি, তখন তো কোনো করোনা ছিল না। তারপরে তো আমার 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 নিজেরটাই মনে আছে, আমার মা পড়িস না পড়িস না বলতে 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 কেন বাচ্চারা পড়তে চায় না, এমনিতেই পড়তে চায় না স্বাভাবিক অবস্থায়।
আর এই অস্বাভাবিক অবস্থা এমনিতেই ওরা অনেকটাই কুকড়ে আছে। তো নিজেকে ওই জায়গায় নিতে হবে, নিয়ে বোঝাতে হবে, ওদের সঙ্গে বলতে হবে যে খুললে পরে যাতে তুমি পিছিয়ে না পড়ো এটা মনে রাখো। প্রতিদিন একটা রুটিন করে দাও। রুটিন অনুযায়ী স্কুলে, যদি স্কুল থেকে অনলাইনে হয়ে থাকে ভেরি গুড, যদি স্কুলের থেকে অনলাইনে নাও থাকে, সব ব্যবস্থা না থাকে, তাহলে বাবা মার উচিত বাচ্চাদেরকে মোটামুটি একটা গাইড বুক অনুসারে যে যে ক্লাসে আছে ওই অনুসারে ছোট 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 করে পড়াটিকে ক্লাসরুমের মতো ব্যবস্থা করে, বাট ইন এ ভেরি নর্মাল ওয়েতে। ওদেরকে চিল্লাচিল্লি করে, ওদেরকে প্রেশারাইজ করে, ওদেরকে তিক্ততা দিয়ে ঘাবড়ায় দেওয়ার দরকার নাই। সবসময় মনে রাখবো, আমি একটা কথাই বলছি যে এই পুরো বিশ্বের জন্য এটা একটা নতুন কিছু দেখা, নতুন অভিজ্ঞতা। তো এই জিনিসটাকে বাচ্চাটাকে ভয় পাইয়ে দিও না, ভয় পাইয়ে না, ওকে আরো অনেক দূর যেতে হবে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেটা আমি বিশ্বাস করি যে উইদিন দিস ইয়ার এই করোনার থেকে অনেকটাই আমরা বেরিয়ে আসবো। এখন সেখানে এটা যদি 4 বছর বা 5 বছর হতো, এটা যদি 2 বছর ব্যাপী হতো, তাহলে কি হতো? তার চেয়ে বরং বাবা মাকে ভাবতে হবে আমার সন্তানটা যেন সুস্থ থাকে। আল্লাহ তাআলা এই করোনা টোনা জাতীয় জিনিসে যাতে কোনোভাবে আমাদের ফ্যামিলিটাকে ইম্প্যাক্ট না করতে পারে, আমার সন্তান সুস্থ আছে, আর এটলিস্ট এটা ভেবে আলহামদুলিল্লাহ বলা উচিত সবার আগে। নাম্বার 2 যে বললাম, নিয়ম করে একটু পড়াশোনার ব্যবস্থা করা, বাট প্রেশার ওইভাবে না দেওয়া। ওভাবে প্রেশার দিলে না, এমনিতে একটা স্বাভাবিক জীবন থেকে সবাই আমরা কিন্তু বঞ্চিত আছি। সেখানে আবার প্রেশারটা পড়লে না, এটা একটা ভালো থাকে মন্দ একটা ইম্প্যাক্ট হবে। এটা তুমি তো ডাক্তার, তুমি তো বুঝতেই পারো, তাই না? একটা হিউম্যান সাইকোলজি কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আবার শিশুদের কথা যদি বলি, তারা শিশুরা কয়েক মাস থেকে স্কুলে যেতে পারছে না, বাসার মধ্যে বন্দি, এটাও তাদের জন্য অনেক বড় একটা মেন্টাল ট্রমা, যে ঘরের মধ্যে বন্দি। জি আপা। তো ওখানে ছোট্ট মানুষগুলো কিন্তু এতটা প্রেশারাইজ দেওয়া হচ্ছে না, ওরা একটা স্বাভাবিক জীবন পায় না। ওরা জানে না। আমি কালকে আমি আমার ছেলের বাসায় গিয়েছিলাম, দূর থেকে আমার নাতনিদের দেখলাম, নাতনিরা না দৌড়ে আসতে চাইছে, ওরা তো ছোট মানুষ, থামাই দিছি, আইসো না, মাস্ক পরা, চোখগুলো কি কান্না কান্না না, ওরা ছোট ছোট মানুষ, ওরা তো এগুলো বুঝে না, ওরা তো আমাকে দেখলে হাগ করে। অনেক মাস পরে আমি দেখেছি, তাও আমি দূর থেকে, কোনো হাগিং টাগিং না, অনেক দূরত্ব রেখে কথা বলেছে। আমার খুব খারাপ লাগছিল, কিন্তু আরো খারাপ লাগছিল ওদের জন্য, ওরা তো এগুলো তো অভ্যস্ত না, তাই না? আমরা বুড়া বুড়া মানুষের কাশি খেয়ে গেছি এইগুলা দেখে, তো ওদের থেকে কি এক্সপেক্ট করো? ওরা তো ভেতরে ভেতরে ওদের ছোট মনে হাজারো প্রশ্ন কাজ করছে। সেখানে ওদের প্রতি একটু ধৈর্যশীল হতে হবে। বাবা মাকে মনে রাখতে হবে, বাবা মার ভূমিকা কিন্তু রবের মতো। বাবা মার আচ্ছাদনই সন্তান আছে, বাবা মাকে সেই আচ্ছাদনটাকে পোক্ত রাখতে হবে, ছায়া সুনিবিড় হিসাবে, মমতার হিসাবে। আর এই টার্বুলেন্সটা কিন্তু আরো বেশি। রাগ আসলে বা দরকার আমি বলি, মাদের স্পেশালি বলি, বাবাদেরকেও বলবো, দুজন পক্ষে। বাবারা যেহেতু কাজের জন্য বাইরে গেলে, মারাও থাকছো, যত রাগে আসুক সেই রাগের ক্ষোভের ডাস্টবিন বাচ্চাকে করো না। প্রয়োজন হলে বাথরুমে যাও, মুখে চোখে পানি ছিটাও, চিটায় এসে কথা বলো, বাট বাচ্চাটাকে আর ভরকায় দিও না। ওদের ছোট মনে অলরেডি অনেক বড় একটা প্রেশার পড়ে গেছে, আর এটাকে আর বাড়তে দিও না। ধন্যবাদ আপা, সুন্দরভাবে এক্সপ্লেইন করবার জন্য। কারণ আসলে এখন মানে বাচ্চাদের জন্য অধিকাংশ অভিভাবকরা খুবই দুশ্চিন্তাগ্রস্ত। আর বিশেষ করে আমি রাজধানী ঢাকাতে তো ইংলিশ মিডিয়াম স্কুলের সংখ্যা অনেক বেশি। শিশুরা সেখানে ওই ইন্টারনেটে জুমের মাধ্যমে ক্লাস করে, দেখি যে মানে ঘন্টার পর ঘন্টা মানে ইন্টারনেটের সামনে যে ল্যাপটপ মোবাইল ফোন নিয়ে বসে থাকা, এটা আসলে বাচ্চাদের জন্য কষ্টকর। এবং অনেক গার্জেন রীতিমতো হতাশায় ভোগেন যে আমার বাচ্চা ক্লাস করতে চাচ্ছে না, আমার বাচ্চা বোধহয় পড়ায় পিছিয়ে গেল। আমি আসলে একদম, আমি সরি টু ইন্টারাপ্ট, কারণ আমি আমার নাতনিদেরকে দেখি ওরা হ্যাঁ অনলাইনে ক্লাস করতেছে। আরে ভাই, এতটুকু বাচ্চা, এরা অনলাইনে কি বুঝে কি করে? এটা তো টর্চার, ইটস জাস্ট আ টর্চার এই অনলাইনে ক্লাস করাটা। এইসব এত বেশি ছোট মানুষ, বেশি তো ছোট বাচ্চাদের জন্য, ক্লাস 6 1 2 3, এই বাচ্চা তো এমনি ছোট, তার মধ্যে টানা 6-7 ঘন্টা ওরা কানের মধ্যে একটা লাগাই দিয়ে শুনতেছে, কি কতটুকু কন্টিনিউয়াস ল্যাপটপের দিকে তাকায় আছে না। আমার খুব কষ্ট হয় এই বাচ্চাগুলো, এই মাসুম বাচ্চাগুলো কি টর্চারটা হচ্ছে। কারণ কি আমি টর্চার এসেন্সে বলছি, ওরা তো একটা খোলা স্কুলে বসে, দুইটা ক্লাস করে, তারপরে একটু ছোটাছুটি করে, একটু টিফিনটা খায়, একটু খেলনা নিয়ে দেখছে, বোর্ডে গিয়ে লিখছে, আর সেখানে কন্টিনিউয়াস একটা ল্যাপটপের দিকে তাকায় আছে, কানের মধ্যে লাগায়, হেডফোন লাগায়। এটা অনেক কষ্টকর, ঘাড়ে কোমরে ব্যথা হয়ে যাওয়ার কথা। আর তারপরে ওরা তো বুঝে না অতটা ছোট, বেশি ছোট ক্লাসে
বাচ্চাগুলো কিন্তু একদমই অতটুকু বোঝে না, কারণ ওরা তো ছোট মানুষ। তো সেখানে হচ্ছে, তারপরে তো ওরা করার চেষ্টা করে, যতটুকু করছে অ্যাপ্রিসিয়েট করে। আর বাবা মাদেরকে বলি যে KG1, ক্লাস 2, ক্লাস 3 এগুলোতে না 1 বছর যদি পরে পরবর্তীতে গ্যাপও হয়ে যায়, এটা নিয়ে এত আশঙ্কিত হওয়ার কিছু নাই। আমি কোন বয়সে, কত বছর বয়সে SSC পাস করছিলাম এখানে কিন্তু লেখা নাই। তো এটা নিয়ে এত টেনশন করার কিছু নেই। যেটাই হবে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, এটা বক্ষে ধারণ করা। আমরা কি করি, আমরা অনেস্টলি আমরা মুখে বলি এসব কথা, আল্লাহ যা করেন ভালোর জন্য, কিন্তু বক্ষে কি আদৌ ধারণ করি? যদি বক্ষে ধারণ করতাম তাহলে কিন্তু এতটা আতঙ্কিত হতাম না। ডেফিনেটলি এত বড় একটা ঘটনা ঘটে গেল, পুরো ওয়ার্ল্ড কেঁপে গেছে। হ্যাভ ফেইথ অন আল্লাহ, ইনশাআল্লাহ যাই হবে আমাদের ভালোর জন্যই হবে। আমরা যতটুকুই আছে আমরা যেন সুস্থ থাকি, ভালো থাকি। আমার বাচ্চাটা সবাই এটা কায় মনে রাখতে চাও, সুস্থতা চাও, সবাই যেন ভালো থাকে। এবং পরবর্তী ঠিক আছে 1 বছর নয় হবে, পৃথিবীতে যেটাই হবে আমরা ভালোর জন্য হবে, এটা মনে করতে হবে। একটা বাচ্চাকে এমন কিছু প্রেশারাইজ করো না যাতে বাচ্চাটা কুকড়ে যায়। বারবার কিন্তু এই কথাটা বলছি, এই অনলাইনে ক্লাস করতে গিয়ে বাচ্চার সঙ্গে বাচ্চার মা বাবা কিন্তু অনেক প্যারা নিতে হচ্ছে, এটা আমি জানি। কিন্তু প্যারা নিতে গিয়ে তারপর বাচ্চাটার উপরে টর্চারটা দিও না প্লিজ। যতটুকু করছে করছে বাস। বেশি ছোট বাচ্চা দেখো, বড়রা তো বোঝে, অনলাইন ক্লাস দেখছে, করছে, ইউনিভার্সিটি বাচ্চারা করছে, ওগুলো সব ঠিক আছে। আমি ছোট বাচ্চাগুলোর জন্য বলছি, যাদের বয়স এই ধরো 6 থেকে নিয়ে 9 বা 10 পর্যন্ত, এই গ্রুপের বাচ্চাগুলোর জন্য আমি খুব বেশি ফিল করি। কেন ওদের জন্য এটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। তো এই ক্ষেত্রে বাবা মাকে একটু সহানুভূতিশীল হতে হবে। আর এত টেনশন না নেই, এরা যে ক্লাসে আছে তারপরে 1 বছর ক্লাস করবে, অসুবিধা কি? কি হবে? মুখ দেখানো যাবে না? আরে মুখ দেখানো যাবে না, আমার বাচ্চাটা তো সুস্থ থাকবে। আমি সবচেয়ে ওয়ার্স্টটা বলছি, হ্যাঁ? এটা নিয়ে এত চিন্তা করার কিছুই নাই। KG1 1 বছরের জায়গায় 2 বছর পড়ছে, বা ক্লাস 2 তে 2 বছর পড়েছে, কিছু যায় আসে না, কিছু যায় আসে না। বাচ্চাটা সুস্থ থাকে, ধন্যবাদ আপা। সেটাই দেখা হচ্ছে। এটা কিন্তু টোটালি ব্যক্তিগত মতামত। আমি বাচ্চাদের উপর অতি পড়াশোনার চাপটা একদম সাপোর্ট করি না, আমার খুব কষ্ট হয়। আমি ক্লাস 6 বছর বয়সে আমরা যে পড়াশোনা করেছি, হ্যাঁ, এখন 6 বছরের বাচ্চার যে পড়াশোনা দেখে আমার মাথা নষ্ট হয়ে যায়। আমার মনে হয় যে এটা তো আমরা বোধহয় ক্লাস 5-এও পড়তাম না, তাই বলে কি আমরা মানুষ হই? এখনকার বাচ্চাদের পড়ার অতিরিক্ত চাপ, অনেক এদেরকে মানে এদের ভিতরে বাচ্চাদের না, ওদের শৈশবটা, ওদের শিশু বেলাটা ওরা হারাই ফেলছে এই চাপের ঠেলায়। খুব খারাপ লাগে, খুব কষ্ট হয় আমার, অনেস্টলি। আমার কাছে মনে হয় একটা বাচ্চাকে তো কোনোভাবে আমি কোনোভাবে অ্যাটলিস্ট 4-4.5 আগে প্লে গ্রুপেও পাঠানো পছন্দ করি না। বাচ্চাটাকে একটু জোকার, একটা নার্সারি বাচ্চা যতগুলো বইয়ের বোঝা নিয়ে হাঁটে না, অনেক কষ্ট। অনেক পড়া। ধন্যবাদ আপা, আপনি অদ্ভুত সুন্দরভাবে ছোটদের এবং পিতামাতার মানসিক বিষয়টা বর্ণনা করলেন। আমি এখন চলে আসি নবীনদের বিষয়। আমাদের যে নবীন প্রজন্ম, তরুণ প্রজন্ম, এখন তো অলমোস্ট সবারই ফেসবুক আছে, কিন্তু ফেসবুকের প্রপার যে ইউটিলাইজেশন, মানে একটা ভালো উপায়ে ফেসবুক ব্যবহার করার চেয়ে অনেকে দেখা যায় যে নেতিবাচক উদ্দেশ্যে ব্যবহার করে, নেতিবাচক উদ্দেশ্যে ব্যবহার করতে যে আবার অনেকে হতাশায় ভোগে। আমি দেখেছি অনেকেই বলে যে অমুক জন তো স্কুল কলেজে ভালো লেখাপড়া করেনি, সে এখন ভালো একটা জায়গায় জব করছে, এত দামি শাড়ি পরেছে। অনেকে আবার বলে যে সেই ছেলেটা ভালো স্টুডেন্ট ছিল না, সে অনেক দামি একটা গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এত দামি একটা গাড়ির ছবি ফেসবুকে দিয়েছে। অর্থাৎ অনেকের মধ্যে না ফেসবুক হতাশা তৈরি করছে। অনেকে দেখা যায় যে আমরা যদিও, আমাদের একটা কমন সাইকোলজি কাজ করে যে আমরা সবাই ফেসবুকে আমাদের আনন্দটা শেয়ার করতে বেশি পছন্দ করি। তো এটা দেখা যায় কি অনেকের মধ্যে হতাশা তৈরি হয় যে ওইজন এত ভালো অবস্থানে আছে, আমি এতটা পরিশ্রম করেছি, কিন্তু আমি তার মতো ভালো নাই, বা আমি তার মতো জায়গায় যে পৌঁছাতে পারিনি। আপা এইরকম মানুষ যারা মানসিকতা, যারা অন্যদেরকে দেখে কষ্ট পাচ্ছে, অন্যদের ফেসবুক দেখে, অন্যদের সফলতা দেখে হিংসা বোধ করছে না, কিন্তু নিজেকে ছোট মনে করে কষ্ট পাচ্ছে যে আমি তার চেয়ে ভালো স্টুডেন্ট ছিলাম, আমি এত দামি শাড়িটা এখন পরতে পারছি না, বা এত চকচকে গাড়িতে ঘুরে বেড়াতে পারছি না, বা আমার অফিসটা এত সুন্দর না। এরকম কিন্তু অনেকের মধ্যে এই ধরনের একটা হীনমন্যতা কাজ করে। তারপরে অনেকেই কষ্ট পায়, অনেকে হতাশায় ভোগে। আপা এই ধরনের যারা কষ্টে ভুগছে তাদের জন্য আপনার পরামর্শ?
যারা অন্যের সঙ্গে তুলনায় গিয়ে হীনমন্যতায় ভোগে, আমি তাদেরকে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলবো, ওরা কখনোই উপরে উঠতে পারে না, ওরা দিনের পর দিন পিছাতেই হবে। হীনমন্যতার তুলনায় গিয়ে যদি হয়, উঠা যাবে না। ফেসবুককে যদি জীবন নিরূপণের মাপকাঠি ধরো, সবচেয়ে বড় বোকামি হবে। প্রথম কথা হচ্ছে, প্রথমে যেটা আমি বলবো যে ফেসবুক হচ্ছে সুখের অসুখ। হ্যাঁ, ফেসবুক দেখলাম আমি ভালো ছিলাম, আমি আবার কি কি নেয়ামত আছে, ওই আবার চলে গেলাম করোনাকালীন, এই যে সরি এখন একটু করোনাকালীন সময়, আমার খালি মনে হচ্ছে করোনা চলে গেছে, ইনশাল্লাহ চলে যাবে। তো সেখানে আমরা আমরা কি হলো, আমরা কিন্তু তখন আমাদের যে নর্মাল একটা ফুচকা খেতে যাওয়া, 300 কেজি বসে গল্প করা, এগুলো কোনো জীবন। আমি তো বিদেশ যেতে পারলাম না, আমি তো সুইজারল্যান্ডে বসে বরফের মধ্যে ছবি তুলতে পারলাম না, বাস আমার জীবন তেনা তেনা। কিন্তু আমাদের করোনা বুঝাইলো যে এই স্বাভাবিক জীবনটার জন্য তোমার শকর করা উচিত। এখন যারা হীনমন্যতাতে ভুগতেছে, তারা এখন যা অবস্থানে আছে সেখানে যদি শকর করে, আমি ডেফিনেট তারা অনেক এর চেয়ে বেটার করতে পারবে, অনেক ভালো যাইতে পারবে। কিন্তু যখন তারা শকরটা না করে কি হচ্ছে, আমি তো পাইলাম না, ও তো পেয়ে গেল, এটা ভাববে। আমি কিন্তু আমার জীবন দিয়ে বলি, বিশ্বাস করো বিশ্বাস করো বিশ্বাস করো, প্রতিটি পয়েন্ট সত্য। 400 টাকা দিয়ে শাড়ি কিনতে পারি, বাজেট ছিল 250 টাকা। এটা বলছি আমি তোমাদেরকে, এটা হচ্ছে 83 সালের গল্প। হ্যাঁ, বাজেট ছিল 83 সালে টাঙ্গাইল শাড়ি হাউসে, বাজেট ছিল 250 টাকা। শাড়িটা পছন্দ হয়েছে, দাম জিজ্ঞেস করার পর যখন বলছে, তখন আমি চিন্তা করি, দূর এটা তো আমাকে মানাবে না। হ্যাঁ, কিন্তু এবং সাথে তার উইদিন 10 মিনিটস পরে ম্যানিকুইন থেকে ওই শাড়িটা খুলে ফেলা হয়েছে, এবং খুলে ফেলার পরে যে দিছে, আমি হচ্ছে ম্যানিকুইনে মাত্র দেখলাম পুতুলের মধ্যে পরানো নাই, তাকায় দেখি আমার এই হাজবেন্ডের ফ্রেন্ডের ওয়াইফ ওটা কিনলো, এবং সে হাজবেন্ডের ফ্রেন্ড হচ্ছে বিজনেসম্যান, এবং সে হাসতে হাসতে ওর কথা বলতেছে, বলছে ওর জন্মদিনের জন্য কিনলো। আমি কিন্তু এক মুহূর্তের জন্য খারাপ ফিল করি না। আমি কি ভাবলাম, আমি দূর এটা আসলে ওকেই বেশি মানায়। বিশ্বাস করো, আমার জন্য এটা না, আমার গায়ের রঙের সাথে যায় না, অনেক ফর্সা, ওকে ভালো লাগবে। এটা আসলে মনকে আমি শান্ত নাই। আমি একবারও ভাবলাম যে শো করতে পারছে, আমি পড়ি নাই। আমি আমার জীবনে কখনো, আমার ফ্রেন্ডসরা, আমি কিন্তু বারবার বলছি, আমার ফ্রেন্ডসরা আমাকে বলে আমার টিকটিকি রক্ত, আমার কখনো রাগ আসতো না। কারো কিছু দেখতাম, আমি আমার মতো ওর মতো এটা ভাবতাম। আমি যখন সবাই আমাদের সময় এই 90s এ না, খান ব্রাদার্স খুব নাম করা ছিল, তো ওইখানকার শাড়ি টাড়ি সবাই পরতো, আমার ফ্রেন্ডস স্টাফরা, মানে যাদের সাথে চলাফেরা করতাম, সবাই যখন ওটা পরে গটগট করে ঘুরতো, আমি তখন সাইহাম ফেব্রিক জনি প্রিন্টের জর্জেট শাড়ি পরতাম। কারণ আমার কাছে মনে হতো যে আমি যেহেতু বাইরে কাজ করছি, আমি জনির 4টা শাড়ি কিনলে খান ব্রাদার্সে একটা শাড়িতে আমার জনির 10টা শাড়ি হবে, দরকার নাই আমার। আই শুড নট ডু ইট। আমি আমার মতো, তারা তাদের মতো। আমি কখনো কম্পারিজনে যেতাম না। আলহামদুলিল্লাহ, দেখো আজকে আমি যেখানটায় আসছি, ওই শাড়ি হাউসে কি ওই সুতি শাড়ি আমার যেটা মন চায় আমি কিনতে পারি, যতটা মন চায় আমি কিনতে পারি। কিন্তু আল্লাহ তাআলা কেন দিয়েছেন? বিকজ আমি তখন সেই অবস্থায় ওই তুলনায় যাই নাই। এটা একদম সত্যি কথা, তুলনায় যাও না প্লিজ। হ্যাঁ, আমি হয়তো একসময় থাকবো না, সেদিন আমার এই কথাগুলো তোমরা মানে বুঝবা। তুলনায় যাওয়াটা একটা বিশাল বড় ভুল। কখনো তুলনায় যাবে না। তুমি তোমার মতো, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা অনেক যত্ন করে তৈরি করেছেন। হ্যাঁ, তুমি তোমার মতো, তোমাকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, তুমি এখন যে অবস্থানে আছো সেটার জন্য তুমি আগে শুকর করো। তোমার চোখ নাক মুখের জন্য শুকর করো, তুমি সুস্থ আছো তার জন্য শুকর করো, এবং বিশ্বাস করো আমি আজকে যা আছি আমি এর চেয়ে বেটার হবো। এটা আমি ধারণা, মানে বক্ষে ধারণ করতাম যে আমি জানি আমি অনেক ভালো হবো। আমি জানি আমার বাসায় আজকে আমি 200 টাকা বেতন চেয়েছি বলে আমি কাজের লোক রাখতে পারি নাই। ওর বেতন ছিল 180 না কত টাকা, একটা ছেলে ছিল, সব কাজ টাজ করতো। ও যখন 180 না 150 টাকার মতো ছিল আর কি, 50 টাকা এক লাফে ছিল, 200 টাকা বেতন। 200 টাকা বেতন দেব না বলে আমি স্টাফ রাখতে পারি, বিশ্বাস করো। কিন্তু আমি মনে মনে বলছি, একদিন আমার গেটের থেকে শুরু করে উপর পর্যন্ত খালি সালাম দিয়ে দিয়ে লোক থাকবে। আলহামদুলিল্লাহ, এখন তাই হয়েছে। এটা হয় যদি বক্ষে ধারণ করা যায়। আমি কোনোদিন আমি মন খারাপ করি নাই, কোনোদিন আমি চিন্তা করি নাই যে ওর অমুকটা আছে অমুকটা আছে, আমার নাই কেন। আমি সবসময় ভাবতাম যে আমার মতো আমি, ওর মতো ও, আমার সবই হবে, টুডে অর টুমরো। এই বিশ্বাসটা ধারণ করতাম, এবং ধারণ করতে পেরেছি বলে আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা এটা পরীক্ষা করে, সবার জন্য এটা পরীক্ষা। কিন্তু এই পরীক্ষায় জিততে গেলে তুমি যা আছো তাতে শুকর করো, আর প্লিজ অন্যের দিকে তাকিও না। একটা মানুষ যখন রান্না দেয়, হ্যাঁ, রান্নার যে ছবি দেয়, আমি তোমাদের সবার জন্য বলছি। হ্যাঁ, আমি কিন্তু সব এক্সটেম্পো বলি, আমার যা মনে আসে আমি তা বলতে থাকি। আমি কোনো বই পড়ি না, কিচ্ছু দেখি না, অন্তর থেকে বলি।
তো একটা মানুষ যখন রান্না করে না, তুমি যখন রান্না করতেছো, তোমার টপ টপ করে ঘাম পড়তেছে, হ্যাঁ, তোমার কাপড় চোপড়ের তো একটু কি হবে, রান্না করে তেল কালি লাগানো কাপড় চোপড়, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা কোনো ছবি দেই না। না আমরা কি আপা, দেই? এইসব তো দেই না। তৈরি করে সুন্দর করে সাজানো ডেকোরেটিভ খাওয়াটার জন্য। আহা, দারুণ না? তো এরকম ভাবে সবকিছুই যাই দেখছো, এই ছবিগুলোর পিছনে রান্নার মতোই কারিক্রম জড়িত আছে। সেগুলো কিন্তু আমরা দেখছি না। কত শ্রম আছে, কত কষ্ট আছে, কত বেদনা আছে, ওগুলো না দেখে আমরা টেবিলের তৈরি খাবারের মতো এই জিনিসগুলো দেখে হায় হায় আমার নায়িকার নায়িকার করি। ডোন্ট গো ফর দ্যাট। প্লিজ প্লিজ প্লিজ, সবার কাছে আমি বলছি। আর একটা জিনিস কি মনে রাখবা, যে নেতিবাচক ফেসবুকের কথা বললাম, আমি মনে করি যেটা লাঠি না, লাঠি জিনিসটা কিন্তু দুভাবে ইউজ করা যায়। লাঠি দিয়ে মানুষের মাথাও ফাটানো যায়, লাঠি দিয়ে একজন মানুষকে চলাফেরাতে সহায়তার জন্য লাঠি ব্যবহৃত হয়। এখন তোমার ব্যাপার, তুমি এটা কোন ভাবে ব্যবহার করবা। ফেসবুককে তুমি তোমার বিবেকের কাছে রাখো প্রশ্ন, যে আমি কিভাবে দেখবো। পজিটিভলি নাও। ফেসবুকে হালছেনার বন্ধুর মতো পেজও তো আছে, বহু ভালো ভালো পেজ আছে, ভালো জি কথা আপা। আছে, ভালো সাহস আছে, ভালো যুদ্ধ আছে, ওগুলা দেখো। দ্যাটস ইট। বাট যাই তুলনা করো, নিজের সাথে করো এবং বিশ্বাস রাখো একদিন আমারও হবে। বিশ্বাস করে এটা আমি সবসময় বলতাম, একদিন আমারও হবে, আমি সব করবো, সব হবে ইনশাল্লাহ, সব হবে ইনশাল্লাহ, আমি করতে পারবো। এই নিজেকে বলতাম। কখনো মন খারাপ করতাম, মন খারাপ করছো 10 কদম পিছাইছো, আরো করছো 50 কদম, এভাবে পিছাইতে থাকবা, উঠতে কিন্তু পারবা না। প্লিজ 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 প্লিজ, এটা একটু মনে 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 বিশ্বাস রাখো, দেখবা সব পাল্টে যাবে। ধন্যবাদ আপা, অদ্ভুত সুন্দরভাবে বুঝিয়ে বলবার জন্য। কারণ এইটা আমরা যারা ফেসবুক ইউজ করি, আমি যেমন আমার নিজের কথাই বলি, আমার মাঝে মাঝে মনে হয় আমার ওই ফ্রেন্ডের এতগুলা ডিগ্রি, আমার এই এতগুলা ডিগ্রি কবে হবে, এরকম একটা দুঃখ আমার মধ্যেও কাজ করে। আপনার কথাগুলো আসলে খুব বেশি ইন্সপায়ারিং, এবং আপনার তোমারটা এই তোমার মানসিক। সময় হবে, ইটস নট ইউর টাইম। ইউ হ্যাভ টু হ্যাভ, সবাইকে এটা বলছি, ওরটা ওর সময়, ওরটা ওর মতো, ওর সুখ ওকে দাও, ওর সঙ্গে তোমাকে তুলনা করতে যাবো না। আমরা প্রত্যেকটা মানুষ এক একটা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষ। জি আপা। ওই যে বলে না, এক ভাই বোনই তো একজন একরকম না, সেখানে অন্যের সাথে আমি জি আপা। তুলনায় যাবো কেন, আমি আমার সাথে থাকবো, দ্যাটস ইট। আপনার এই মানসিক শক্তি বিশ্বাসের জন্যই আপনি আজকে সফল। আপনি দেশ বিদেশের এত মানুষের মধ্যে মানে এই উৎসাহ, অনুপ্রেরণা, আত্মবিশ্বাস মানে বাড়াতে পারছেন আপনার এই চিন্তা চেতনা, এই মন মানসিকতার জন্য। আপা, আরেকটা প্রসঙ্গে আসি। আমাদের কিশোর থেকে একটা ছেলে বা মেয়ে যখন তরুণ অবস্থায় যে পৌঁছায়, তা আমাদের এই প্রজন্ম অনেকে আছে খুব বেশি আবেগপ্রবণ। আমরা এই নিউজ পেপারে, মিডিয়াতে প্রায় দেখি যে হয়তো মানে পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছে, বা দেখা গেছে যে বাবা মার কাছে একটা মোটরসাইকেল চেয়েছে বা দামি কোনো গিফট চেয়েছে, বাবা মা দিতে পারেনি, সুইসাইড করেছে। এইরকম কিন্তু তারপরে হয়তো আমরা এরকম অনেক দেখি যে একজন তরুণী বা তরুণ মানে পছন্দের মানুষের কাছে থেকে আঘাত পেয়েছে, প্রেমের বিষয়টা যদি আমি ধরি, দেখা যাচ্ছে যে সুইসাইড করেছে। আবার এমনও আমরা দেখি যে খুব দামি কিছু চেয়ে বসেছে, যেটা তারা হয়নি, বা ব্যবসাতে সফল হতে পারেনি। অনেক কারণে দেখা যাচ্ছে যে আমরা নিউজ পেপারে দেখি যে অনেক তরুণ তরুণী, কিশোর কিশোরী সুইসাইড করে। তো এই ক্ষেত্রে আপা, মানে এই প্রজন্মের জন্য আত্মশক্তি বাড়ানোর জন্য, মানে এবং নিজের কে সেলফ কনফিডেন্স বাড়ানোর জন্য আপা, আপনার মতে এই তরুণ প্রজন্মকে বা কিশোর কিশোরীদেরকে কি করা উচিত? মানে এই যে যেন জীবনে সফল হতে না পারলে সুইসাইড যেন করে না ফেলে, এরকম ছেলে মেয়ে আমরা অনেক দেখি, আমাদের মিডিয়া গুলাতে আসে, যেগুলা খুব দুঃখজনক, যে পিতা মাতা এত কষ্ট করে একটা ছেলে মেয়েকে এগিয়ে নিয়ে আসে, দেখা যাচ্ছে যে শিশু না, হয়তো সে কিশোর বা কিশোরী বয়সে সুইসাইড করছে। তারপরে তরুণ তরুণী, মানে তরুণ বয়সে যে পৌঁছানোর পরে সুইসাইড করছে, এরকম আমরা অনেকেই দেখি, গ্রামাঞ্চলেও শহরেও। এই ঘটনাগুলা খুব দুঃখজনক। মানে এই পরিস্থিতিতে যেন আমাদের ছেলে মেয়েরা, আমাদের তরুণ প্রজন্ম যেন এই পরিস্থিতিটার শিকার না হয়, এই জন্য আপা আপনার মতে কি করা উচিত? পিতামাতার ভূমিকা কি হওয়া উচিত? বা একজন কিশোর কিশোরী নিজের কোন বিষয়টাকে ফোকাস করা উচিত যেন তার মানসিক শক্তিটা বাড়ে, আঘাত পেলে সে যেন সুইসাইড করে না বসে? কারণ সুইসাইড তো জীবনের কোনো সমাধান না।
আপা এই বিষয়ে আপনার পরামর্শ? যে সমস্ত ছেলে মেয়েরা দুঃখ পেলেই মনে করে যে আমার এই জীবনটা রেখে লাভ নাই, মানে সুইসাইড করে মারা যায়, বা সুইসাইড করবার চিন্তা ভাবনা করে, এই সমস্ত ছেলে মেয়েদের জন্য আপনার পরামর্শ আপা, যে তাদের কি করা তো উচিত? আসলে কারণ এগুলো অনেকগুলো খাত বলেছো তো, এটা তো আসলে একটা খাত না, অনেকগুলো খাত আছে, পিতামাতার খাত আছে, জি হ্যাঁ, জি তারপরে সন্তানের একটা একটা স্টুডেন্টের সুইসাইডের প্রবলেমটা, রেজাল্ট নিয়ে ব্যাপারটা, আর একটা ভালোবাসার মানুষের প্রতারণার শিকার হওয়া, এটা কিন্তু দুই খাত, তাই না? বাট স্টিল সব মিলিয়ে তো ডিফারেন্ট। ওরা ইয়াং প্রজন্ম, আমরা ওভাবে যদি বলি, প্রথম কথা হচ্ছে আমি প্রজন্মদের কথা বলছি, যে তো ওরা সাধারণত আমাকে যখন এরকম ফোন করে, আপা আমি সুইসাইড করতে যাচ্ছি, আমি বলছি, ভালো করতে, কিভাবে করবে, তোমার থেকে আমি মানে একটু শুনে রাখি কি ইউজ করতে চাও, মানে কোন পদ্ধতি, আমি খুব ঠান্ডা ভাবে জি আপা। দেন আমি জিজ্ঞেস করি যে আচ্ছা হইলো, তুমি সুইসাইড করলে, তাতে কি লাভ হইলো? আমি ওদের শিক্ষা দিতে চাই। ফাইন, দিলা শিক্ষা, তো সবচেয়ে বড় শিক্ষা তো তুমি পেয়ে গেলা, লুজার হইলো কে? এই জীবনটা দেখলো না কে? চুপ, কোনো কথা নাই। আমার সবচেয়ে বড় কথা হচ্ছে, শিক্ষা যদি দিতে হয়, এরা তো বলে বাবা মাকে শিক্ষা দেওয়ার জন্য, বা প্রেমিকাকে শিক্ষা দেওয়ার জন্য, বা প্রেমিককে শিক্ষা দেওয়ার জন্য। আরে শিক্ষা দেওয়ার জন্য নিজের শোককে শক্তিতে দিবা, সাহস হবা, প্রমাণ করবা। লাভের বা প্রেমের ক্ষেত্রে আমি যেটা বলি, যাদের প্রতারিত হয় তাদেরকে বলি, চোখের পানিতে ভাইসা আমি জীবন রাখবো, তো কি যায় আসে? তোমাকে যে চায় নাই, সে তো তোমার চাইই নাই। তো ও এখন তুমি আত্মহত্যা করলে, কি আত্মহত্যা করলে আরো ভালো, পরিষ্কার হয়ে গেল, না তো তার মনের মধ্যে চিন্তা থাকবে, কখন আবার তোমার মাথা টাথা দেখবে, তুমি আবার কোথাও উঁকি মারো কিনা। তো তুমি মরে গিয়ে তোর রাস্তা আরো ক্লিয়ার করে দিলা। তো প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে আমি বলবো যে তোমার শোককে শক্তিতে পরিণত করো, যাতে ইয়েস, তুমি যখন, তোমাকে যে মানুষটা টিস্যু পেপারের মতো ফালাই দিছে, তুমি একটা সময় এমন জায়গায় দাঁড়াবা যে সে তোমার কাছে এসে করোনা চাবে, চাইতে বাধ্য। এই সাহসটা তোমাকে আনতে হবে। তুমি কাকে শিক্ষা দিতে চাও? তুমি তো নিজেকে শিক্ষা দিতে গিয়ে ঠকলা না। তাকে যদি শিক্ষা দিতে চাও, তাহলে তোমার এই পৃথিবী থেকে চলে যাওয়া তার কলাটাও করবে না। তোমাকে কি করতে হবে? তোমাকে তাকে যদি শিক্ষা দিতে হয়, যেহেতু এই মানুষটা প্রতারণার তুমি শিকার হয়েছো, তাহলে তোমাকে এমন একটা জায়গায় যেতে হবে যেখান থেকে এই প্রতারক ব্যক্তিরা তো দুর্বল চরিত্র, মানে সত্যিকার অর্থে, মানে কি বলবো, এরা লোভী প্রকৃতির হয়, এদের মন বলতে কিছু থাকে না। তো তুমি যখন ওই আকাশে তারায় অবস্থান করবে, তখন তোমার অবস্থান থেকে সে চিন্তা করবে, হায় হায় হায়, কত বড় একটা ভুল করে ফেললাম, এরকম একটা জিনিস আমি হারাই ফেলছিলাম। এটা গেল একটা। দ্বিতীয়ত হচ্ছে লোভী হয়, ফলে ভবিষ্যতে তোমার কাছে টাকা চাইতে যাইতে পারে, তোমার কাছে কোনো ফেভার চাইতে পারে। অর্থাৎ তোমাকে প্রমাণিত করতে হবে যে তোমাকে যে ছেড়ে গিয়েছিল সে সবচেয়ে ভুল কাজটা করেছিল। তাকে তুমি মৃত্যু বরণ করে তাকে শিক্ষা দেওয়া যাবে না। তুমি যে একটা অমূল্য হীরা ছিলা, তুমি যে ছিলে পরশ পাথর, সেটা তুমি নিজেকে যোগ্যতর জায়গায় নিয়ে প্রমাণ করো। দ্যাট ইজ দ্য মাই পয়েন্ট নাম্বার ওয়ান। আবেগকে এমন বেশি দিও না প্রশ্রয়, এটা আমার কথা, যাতে যুক্তি নিজেকে ভাবে নিরাশ্রয়। আবেগ তাড়িত হয়ে এমন কোনো কাজ করো না যাদের জন্য পরবর্তীতে কোনো কিছু হলো না, তুমি নিজে লুজার হইতে যাও না। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু, বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, বাচ্চারা বাবা মাকে শিক্ষা দেওয়ার জন্য, এখানে বাবা মাদের একটা বিশাল ভূমিকা আছে। কোনো বাচ্চা যখন রেজাল্ট খারাপ করে, বা কোনো বাচ্চা যদি একটু ভুল কাজ করে ফেলে, বাবা মারা দুই তিনটে কথা বলে ওই কথা নিয়ে আবার খোঁটা দিতে থাকে, ওই কথা নিয়ে খোঁটা দিতে থাকে। তারপর ওনাদের কোন আত্মীয়র পাশের বাসার বড় ছেলের নাম, বড় ছেলের বউয়ের মামাতো বোনের ননদ ভালো রেজাল্ট, ননদের ছেলে ভালো রেজাল্ট করছিল, তোর জন্য আমরা মুখ দেখাতে পারলাম না, এগুলা বলা বলি কিন্তু বাচ্চাগুলোকে কুকড়ে দেয়। এই খোঁচাখুচি করে বাচ্চাদের একটা একটা ভুলের কথা বারবার তুলে আপনারা কি মনে করেন কিছু হয় না? কিন্তু ভাই, এটা বাচ্চাদের থেকে আরো দূরত্ব হতে থাকে। বাচ্চাটা ভিতরের মধ্যে মনে করে যে পৃথিবীতে সে একদম একা, তাকে ভালোবাসার কেউ নাই। না, যাই বলবেন ওকে নিয়ে নর্মাল কথা বলেন, যে তোমার রেজাল্ট খারাপ হয়েছিল নিয়ে আমরা আর বলবো না, আমিও জানি, কারণ বললে তোর ওই রেজাল্ট আমরা ফিরে আনতে পারবো না, তুলনা করেও কিন্তু ওই রেজাল্ট আনা যাবে না। কিন্তু ওকে যদি সাহস দেওয়া যায় যে ভুল হয়েছে হয়েছে, কিন্তু আমরা জানি তুমি তুমি অনেক ভালো একটা স্টুডেন্ট, তুমি অনেক বেটার করতে পারবা। বা কেউ একজন যদি ভুল কাজ করে ফেলে জীবনে, সেটার জন্য খেতে উঠতে বসতে যে ওই আবার কি আরেকটা জায়গায় যাবা নাকি, নর্দমায় তো একবার মুখ ঢুকাইছিল, আবার কি দেবা, এই বলে খোঁচাখুচি করে কি প্রমাণিত করতে চান? কি হয় জানেন? অটোমেটিকলি বাচ্চাটা আস্তে আস্তে কুঁকড়ে যায়, একটা সময় সে পুরোপুরি উইথড্রল সিমটমে চলে যায়। ডোন্ট গো ফর দ্যাট। কোনো সন্তানের কোনো ভুলের জন্য বারবার খোঁচাখুচি বন্ধ করতে হবে। বাবা মা এটা খুব বেশি করেন, এটা করবেন না, তুলনাতে যাবেন না, এবং সাহস এবং উদ্দীপনা দিয়ে বলবেন ভুল একটা হয়ে গেছে, আমরা কথা বলবো না, আমাদের বিশ্বাস তুমি এগিয়ে যাবা, তুমি, তোমার ভিতরে আগুন আছে।
এই জিনিসগুলো তাকে বলতে হবে। উদ্দীপনা উৎসাহ তো বাবা মাই প্রথম। বাবা মা যদি তার জায়গায় গিয়ে খোঁজাখুঁজি করেন, বারবার তিরস্কার করেন, বারবার পুরোনো ঘটনার ময়না তদন্ত করতে থাকেন, বারবার ময়না তদন্ত করে কি রেজাল্ট আসবে? রেজাল্ট কিন্তু একই থাকে, মৃত মানুষ। এইরকম ঘটনা তো একটাই, খারাপ করছে বা একটা ভুল করে ফেলছিল, এটাকে বারবার উঠায় কোনো লাভ হয় না। নতুন দিকে, ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার সাহস দিতে হবে। আর যেটা বলছি, প্রজন্মকে প্রেমের কথা তো বললামই, লেখাপড়ার ক্ষেত্রে বাবা মার উপর অভিমানটা কিন্তু হয় এই খোঁচাখুচি থেকে। এই বাবা মাদের খোঁচাখুচি, তুলনা, এগুলো যদি না করে কোনো সন্তান এই ধরনের পথ সাধারণত বেছে নেয় না পড়াশোনার ক্ষেত্রে। বাবা মারা ধন্যবাদ আপা। এত বেশি বলে ফেলেন, এটা থেকে বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ আপা, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আমার নিজের চোখের সামনে একটা ঘটনা আমি দেখেছি, মানে একজন মা, ওনার ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার বা কোনো ধরনের অসুখ ছিল না, উনি একজন সুস্থ মানুষ ছিলেন। তো ওনার ছেলে খুবই ভালো স্টুডেন্ট এবং খুব জেন্টেল। আমার চোখের সামনে আমি ছেলেটাকে 6, 7, 8, 9, তারপরে যে এসএসসি পরীক্ষার রেজাল্টের পরে অল্প কিছু মার্কের জন্য গোল্ডেন A+ পাইনি, A+ পেয়েছে, কিন্তু সেটা জিপিএ গোল্ডেনটা হয়নি। এই জন্য মানে ওই স্টুডেন্টের মা এত বেশি ক্ষিপ্ত হয়েছিল, এত রিয়াক্ট করেছিলেন যে উনি স্ট্রোক করলেন। মানে সেই স্ট্রোক করার পর থেকে উনি মানে ডিপ্রেসিভ ইলনেসেও আক্রান্ত হলেন এবং এখন উনি এত অসুস্থ যে ওনাকে একটা লাঠির উপর ভর দিয়ে হাঁটতে হয়। এবং এখন ওনার বাসাতে ওই আপাটাকে টেক কেয়ার করার মতো মানে কাউকে কি বলবো খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে বাহির থেকে মেড নিয়ে এসে উনি আপাকে দেখাশোনা করতে হয়। এটা মানে এত দুঃখজনক একটা ঘটনা আমার চোখের সামনে দেখা, শুধুমাত্র মানে গোল্ডেন A+ কেন হয়নি এইটার জন্য। মানে আপাটা অনেক কষ্ট করেছিলেন ওনার ছেলের জন্য, কিন্তু এমন ভাবে বকাঝকা করেছেন যে ওই রেজাল্ট যেদিন বের হয় আপা, সেই দিনই উনি স্ট্রোক করে, মানে রাগে দুঃখে যে কেন মানে গোল্ডেন A+ হলো না, বুয়েটে চান্স পাবে না, ওনার স্বপ্ন ভেঙে গেল, মানে এই সমস্ত বলে বলে এত বেশি রিয়াক্ট করেছে যে বেচারা এখন পর্যন্ত অসুস্থ। মানে আসলে কথাটা আমি এই জন্য বললাম যে আমি চাই না যে আসলে আর কোনো মা এরকম হোক। এটা খুবই এটা তো দুঃখজনক উনি নিজে ঘটনা। হয়েছে, তাই না? এটাতে সন্তানটা কি দোষ? এতটা এক্সপেকটেশন কেন থাকবে? হ্যাঁ, ভালো রেজাল্ট করো, ভালো মানুষ হও, গোল্ডেন A+ পেয়ে বুয়েটে চান্স পেলেই তুই মানুষ হয়ে গেলি, আমি এটা বিশ্বাসী নই, এক ফোঁটাও বিশ্বাস করি না। আমার কোনো সন্তানকে আমি এভাবে তৈরি করি, বাট আমি গর্ব করে বলতে পারি আমার বাচ্চাদের ব্যাপারে, তারা, আমার তো বলা উচিত না আসলে, আমি নিজের ঢোল একদমই বলতে চাই না, বাট আমি, আমার আশেপাশে সবাই জানে, যারা এখানে পরিচিত তারা জানে আমার সন্তানরা কেমন, আদব কায়দা বলো, পিতা মাতার প্রতি কর্তব্য বলো, সব ক্ষেত্রে তারা কেমন। তো আলহামদুলিল্লাহ। কেন হয়েছে? বিকজ এত প্রেশার দিতে হয় না, বাচ্চাকে প্রকৃত মানুষ হিসেবে তৈরি করতে হবে। আমি কিন্তু বারবার এক কথা বলছি, হ্যাঁ, গোল্ডেন A+ পাইতে হবে বলে বাচ্চাকে একটা রবটে পরিণত করা হয়, এবং পরবর্তীতে এই ধরনের রবট সংক্রান্ত বাচ্চারা কিন্তু আস্তে আস্তে পিতামাতা থেকে আস্তে আস্তে ডিটাচ হয়ে যায়, এবং ডিটাচ হতে হতে একটা সময় গিয়ে ওদের ভেতর তো পড়াশোনার বাইরের কোনো মানবিকতার বোধ থাকে না, ফলে বাবা মাকেও যে প্রতি দায়িত্ব আস্তে আস্তে তারা ওই টাকা পয়সা, হ্যাপি গ্রিটিংস, হাই ইউ আর, এটাতেই থেকে যায়। জড়িয়ে ধরে মাকে, না মা আজকে আজকে আলু ভর্তা দিয়ে খাবো, তোমার লগে খাবো, এটা তার মধ্যে থাকে না। তারা পুরোপুরি অফিসিয়াল হয়ে যায়, রোবটিক হয়ে যায়। এটা তো প্রাণের টান নয়। সন্তানকে মানুষ হিসেবে তৈরি করে, ভালো পড়াশোনা করুক, ভালো রেজাল্ট করুক, কিন্তু ওইটা না পেলে অসুস্থ হয়ে যায় অমুকটা। কেন বুয়েটে যারা পড়ছে না তারা কি চাকরি বাকরি করছে না? সবাই যদি বুয়েটেই পেতো, মানে ফর এক্সাম্পল ডাক্তার বা ইঞ্জিনিয়ার ছাড়া কি আমরা কেউ, আমরা নেই, আমরা আছি না? শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার একটা দেশকে তুলে ধরে না, প্রত্যেকটি খাতে প্রত্যেকের ভূমিকা আছে দেশের ক্ষেত্রে। এগুলো না একটা, আমি ডেফিনেটলি প্রত্যেকে each and everyone plays a vital role in this world even. So এখানে এটা বাবা মাকে ব্রডলি আসতে হবে, সন্তানকে এমফেসিস দেওয়া না, সন্তান যদি তার সাবজেক্ট থাকে, অনেক সময় সন্তানদের প্রিয় সাবজেক্ট থাকতে পারে, সেটা নিয়ে বাবা মা কথা বলতে হবে, একদম আমারটাই করতে হবে এটা না, নো ওয়ে। এখন আমাদের কথা হচ্ছে যে সন্তান যদি কিছুতে ভালো করতে চায়, অনেক সময় আমি দেখেছি আমার কাছে হাউ হাউ করে কাঁদা ছেলে পেলে আছে, হ্যাঁ, যে আমি ডাক্তারি পড়তে চাইনি শুধু বাবা মাকে খুশি করার জন্য, কিন্তু এখন আমার মাথায় কিছু ঢুকতেছে না, পাগল পাগল লাগতেছে, আমি কি করব?
তুমি কি করতে পছন্দ করলে? আমার কাছে আমি 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 ইংলিশটা খুব পছন্দ করতাম। আই ওয়ান্টেড টু বি, আমি পিএইচডি করতে চেয়েছি, আই ওয়ান্টেড টু বি এ প্রফেসর। হ্যাঁ, দ্যাটস থিং। তার স্বপ্ন ছিল। তা একজন প্রফেসর কি মানুষ না? সবাইকে ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হবে? কি ধরনের থিঙ্কিং আমার চোখে? আমি আমি এটাই বিশ্বাসী না আসলে। হ্যাঁ, সেজন্য আমি এই ধরনের বাবা মাকে একটা কথাই বলবো, যে এই ধরনের করতে গিয়ে আপনাদের চোখটায় যে কালো চশমা ব্লক করে দেয়, এটা করবেন না। আজীবন আপনার ছেলেটা কিন্তু 18 বা 22 বছর থাকবে না, একসময় সে বড় হবে, তখন কিন্তু তার মধ্যে আপনি একটা রবট দেখতে পাবেন, মানুষ না। সরি টু সে। ইয়েস। থ্যাংক ইউ আপা, সুন্দর কথা বলেন। আমি অনেক আমার আত্মীয় স্বজন এবং আমার পরিচিত অনেকজনকেই দেখেছি, নিজের ছেলে মেয়েকে অনেকে পিতা মাতারা মানে জোর করে ছেলে মেয়ে মানে ভর্তি করে, তখন দেখা যায় যে অনেক সময় অনেক ছেলে মেয়েদের মধ্যে অনেক বেশি হতাশা বোধ ওই তো কাজ বলে করে। মানবিকটা, হ্যাঁ বাচ্চাটা তো সেটাই। বাচ্চা মানুষ তো, আস্তে আস্তে ওর ভিতরটা একদম শক্ত পাথর হয়ে যায়। সে অনেক বড় কিছু হতে পারে বাবা মার চোখে, তথাকথিত যে আমার ছেলে বা আমার মেয়ে অমুক জায়গায় আছে, বিশাল বড়, কিন্তু দ্য ওয়্যারার নোজ ওয়্যার দ্য শু পিঞ্চেস, ওনারাও কিন্তু তখন বোঝেন যে ওটা খালি বলার জন্যই বলে, ফেসবুকের ছবির মতো। হ্যাঁ, প্রকৃত অর্থে ওনারা জানেন যে সন্তানের হৃদয়ে টান আর নাই, এটা কিন্তু ওনারাও জানেন। তো এই জন্য আমি বলবো যে ডেফিনেটলি চাপিয়ে দিতে যাবেন, ওরটা শুনবেন, নিজেরটা শুনবেন, দুজন মিলে আলাপ আলোচনার মাধ্যমে আগান, দ্যাট ইজ মাচ মোর বেটার। আর রেজাল্ট অমুকটা না হলে মন খারাপ করার দরকার নেই, মেবি সামথিং বেটার ইজ ওয়েটিং ফর হিম অর হার, এটা বিশ্বাস রাখতে হবে। হোয়াট এভার হ্যাপেন্স, হ্যাপেন্স বাই দ্য উইশ অফ আল্লাহ, এটা যদি মাথায় রাখা যায়, সবই আল্লাহর ইচ্ছা, তাহলে কিন্তু অনেকটাই এই এই যে অসুস্থ হলেন, কিন্তু কারণ কি ওনার ওনার তো আল্লাহর ইচ্ছার উপর ইয়ে ছিল না, আল্লাহর ইচ্ছাই ছিল, এত পড়াশোনা করে যখন এটা মেনে নাও, এটা মেনে নিয়ে অ্যাটলিস্ট ফেল তো করেনি, হ্যাঁ গোল্ডেন প্লাস না পাইছে, প্লাস তো পাইছে, এভাবে তো আগাইতে চাইতো, তাহলে জিনিসটা আরো অনেক সুন্দর হতো না? আজকে তার কি মাসুল দিচ্ছেন? অসুস্থ হয়ে বাড়িতে বসে আছে, তোমার সে আত্মীয়র কথাই বলছি। এটা থেকে কিন্তু অনেক কিছু ইজি ক্লিয়ার হয়ে যায়। আমি বিশ্বাস করি, আমি যা বলি আমার নিজস্ব বিশ্বাস থেকে বলি, তো আমি যা বলি আমি তাই করি, সেটা থেকে মনে করি যে এটুকু না আসলে আমাদের সবারই একটু ধৈর্য রাখতে হবে, সাবার করতে হবে, শুকর করতে হবে, এবং যা হচ্ছে আল্লাহর ইচ্ছায় হচ্ছে, এই বিশ্বাসটা মুখে না পক্ষে ধারণ করতে হবে। হিয়ার প্লিজ। ধন্যবাদ আপা, খুব সুন্দরভাবে বলবার জন্য। আপা, আমাদের দেশে অনেক শিক্ষার্থী, অনেক ছাত্রছাত্রী এবং তাদেরকে গড়ে তোলার জন্য যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, ওনারা হচ্ছেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। আপা, আপনার মতে মানে আমাদের মতো একটা উন্নয়নশীল দেশের ছেলে মেয়েদের জন্য যে শিক্ষক শিক্ষিকা, ওনাদের আচরণটা, ওনাদের ভূমিকাটা কেমন হওয়া উচিত? শুধুমাত্র করোনা ভাইরাসের এই সময়টা না, মানে সকল সময়ের জন্যই। কারণ একজন শিক্ষকের কাছে মানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলে মেয়েরা অনেক সময় পার করেন এবং অনেক কিছু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী শিখে থাকেন, লেখাপড়ার বাহিরেও আদব কায়দা, নৈতিক বিষয়গুলো। তো আপা, আপনার কাছ থেকে আমরা আজকে জানতে চাচ্ছি যে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকাটা বা তাদের চিন্তা চেতনা, তাদের মন মানসিকতা কেমন হওয়া উচিত বাংলাদেশের আসলে মতো একটা অনেক উন্নয়নশীল দেশের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা কি জানো, এটা না দুপক্ষের ব্যাপার, এটা তো রেসিপ্রোকাল ব্যাপারটা থাকে। সন্তানটা না, এখানে শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক, এই একটা দুটো পক্ষ, ঠিক আছে? সো বেশিরভাগ ক্ষেত্রে আগেকার দিনে আমাদের বাবা মারা টিচারকে সেকেন্ড ফাদার মাদার মনে করতাম আমরা, একদম টিচারের কথায় উঠতাম বসতাম। এখন কিন্তু টিচাররা একটু শাসন করতে গেলে কিন্তু বাবা মারা ফাঁস করে ওঠে, শাসন করানোর জন্য কি আপনার এখানে পাঠিয়েছে, কেন আমার ছেলেকে চোখ রাঙা ছেলে, কারণ ডেফিনেটলি গুলো ঘটছে। টিচারকে জোরে কথা বলতে পারেন না, তার জন্য কমপ্লেন চলে যায়, ফলে টিচাররাও কিন্তু আস্তে আস্তে নিজেদের গুটিয়ে ফেলছে। টিচারদেরকে স্বাধীনতা দিতে হবে, শাসন করতে হবে টিচারকে। হ্যাঁ, শাসন মানে কিন্তু ব্যাগ পিঠে শোয়াই ফেলে না, আমাদের কাউকে মেরে ফেলে না কেউ পিঠে পিঠে, কিন্তু টিচার তাকাইলে বেঞ্চের উপর দাঁড়ানো, তারপর চোখ রাঙানো, সবাই খাইছি, নীল ডাউন সবাই হয়েছে। এখন কিন্তু টিচাররা ওগুলো করেন না, কারণ ওইটার জন্য ওনাদেরকে জবাবদিহি করতে হয় পিতা মাতার কাছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে পিতা মাতারা আজকাল, আমাদের গার্জিয়ানরা কিন্তু এতটা ইন্টারফেয়ার করতেন না টিচারদের ব্যাপারে, এখন কিন্তু প্যারেন্টস টিচার মিটিং ঘটা, ওদেরকে মাস না যাতে প্যারেন্টস টিচার, আর টিচাররা মানে মনে হয় বলির পাঠার মতো দাঁড়ায় আছে জবাবদিহি করার জন্য। বাবা মার সেই উদ্গ্রীব ব্যাপার, কেন ওকে এটা করেছেন, ওইটা কেন হয়নি, ও 2 পাইছে তো এ কেন 3 পাইলো না, হোয়াট ইজ দিস?
সবকিছুর জন্য আমরা আপনাদেরকে রাখা হয়েছে কেন, এই জিনিসগুলো ছিল না। আমি কিন্তু বলবো টিচারদের প্রতি সম্মানটা আগে করলে না টিচার ভালোবাসা দিবে স্টুডেন্টকে। আমরা সরি টু সে এখনকার অভিভাবকদের সেই সম্মানটা দেয় না টিচারদেরকে, এবং সেই সম্মান এবং মূল্যবোধটা টিচাররা পান না বলে ওনারাও নিস্তেজ গুটিয়ে ফেলেছেন নিজেদেরকে। টিচারদেরকে প্রকৃত সম্মান আমরা দিই? আমরা কিন্তু এখন অন্যরকম হ্যাডম নিয়ে কথা বলি, আরে টাকা দিয়ে পড়াই, এরকম একটা ভাব আমাদের। হ্যাঁ, আমরা কিন্তু নিজেরাও আমাদের দোষী, আমরা নিজেদের দর্পণে আগে নিজেদেরকে দেখি। টিচারদের কথা পরে আসবো, পরে আস্তে আস্তে কি হচ্ছে, ফলে টিচাররা ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছে, টিচাররা এখন পড়ায় যতটুকু তার চেয়ে বেশি কোচিং এর প্রতি ইন্টারেস্টেড হয়ে গেছে, কারণ ওনারা তো ওই মূল্যায়ন পান নাই। সবকিছু আছে, দুইটা পক্ষেরই অনেক চেঞ্জ করতে হবে, দুই পক্ষেরই চেঞ্জ হতে হবে। আমাদের সময় আমরা যাই পড়তাম আমরা ব্রেনের মধ্যে ঢুকে গিয়েছিল, এখন এই সবকিছুর মধ্যে কোথায় যেন একটা ভাষা 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 ব্যাপার, টিচাররাও কমার্শিয়াল হয়ে গেছে, এখন মনে করছে ক্লাসে পড়াইলে কি হবে, বাকিটুকু আমি কোচিং এ পড়াই দিব, এই জিনিসগুলো আমাদের মাথায় এখন ঢুকে গেছে। তো দুই পক্ষকে আসলে মানসিকতায় পরিবর্তন আনতে হবে। প্যারেন্টসদেরকে যেরকম মাথায় রাখতে হবে যে টিচারের কাছে যখন থাকবে ইটস টিচার্স হ্যাড, আমরা দেখবো শুধু শি অর হি দ্য টিচার ওকে অবশ্যই শাসন করবেন, অবশ্যই নীল ডাউন করবেন, অবশ্যই দুইটা ধমক দিবেন, দিতে হবে, নাহলে হয় না। স্পেয়ার দ্য কিং স্পয়েল দ্য চাইল্ড, এটা মাথায় রাখতে হবে। আর টিচারদেরকেও মাথায় রাখতে হবে যে বাচ্চাটুকু বাড়ি থেকে এসছি, এই সময়টুকু ওর বাবা মা আমার হাতে দিয়েছেন এবং আমাকে এটা নৈতিক দায়িত্ব ওকে সুন্দর একটা গাইডেন্স দিয়ে এগিয়ে নেওয়া। তখনই কিন্তু একটা ভালো, আমি বলবো, লেখাপড়ার পরিবেশ বলো, সুন্দর স্টুডেন্ট তৈরি করা বলো, এবং টিচার স্টুডেন্ট বাবা মার যে ট্রায়ালটা, এটা একটা সুন্দর একটা বন্ডেজ তৈরি হবে। আদারওয়াইজ স্টাফ। ধন্যবাদ আপা, সুন্দরভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার জন্য। আপা, আবেগ তো আমাদের সব মানুষেরই আছে, এটা আমাদের একটা সহজাত প্রবৃত্তি, কিন্তু এমন অনেকেই আছেন যে আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন না। এতে দেখা যায় যে ভুল সিদ্ধান্ত নেয়ার জন্য বা ভুল কাজটা করে ফেলার জন্য পরে হতাশায় ভোগে, পরে কষ্ট পায়, দেখা যায় যে মানসিক রোগেও আক্রান্ত হচ্ছে। মানে অতিরিক্ত আবেগ, যারা খুব বেশি আবেগ প্রবণ, এই আবেগ নিয়ন্ত্রণ করবার জন্য আপনার মতে মানে কি কি কাজগুলা করা উচিত? আমরা আমাদের সমাজে অনেক এই ধরনের নিউজও দেখতে পাই, ফেসবুক বা বিভিন্ন মিডিয়াতে আসে, যে হয়তো আমরা দেখি যে হয়তো একজন অনেক ভালো স্টুডেন্ট, অনেক শিক্ষিত একটা পরিবারের হয়তো ছেলে মেয়ে, কিন্তু তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারেনি দেখে যে এমন সব কাজ করে ফেলেছে যা হয়তো সমাজের কাছে একেবারে গ্রহণযোগ্য না। হয়তো খুব ধনী হবার স্বপ্ন দেখতে যে, অল্প সময়ে খুব বেশি ক্ষমতার মালিক হবার স্বপ্ন দেখতে যে, মানে লোভ, আবেগ, এই প্রবৃত্তিগুলা নিয়ন্ত্রণ করবার জন্য একজন মানুষকে কি কি করা উচিত আপনার মতে? একটা প্রাপ্তবয়স্ক মানুষ যখন হয়ে যায় 18 বছর উপরে হলে, কিন্তু আমি আমার বিশ্বাস যে একটা মানুষ ভালো মন্দ বুঝে দেয়। আসলে 12 বছর 13 বছর থেকে ভালো মন্দ, আজকালকার ডিজিটাল বাচ্চারা জানে কোনটা ভালো কোনটা মন্দ। হ্যাঁ, তো সেক্ষেত্রে সেই বিবেক বোধটা আসলে ঘরে জাগ্রত হয়ে যায়। হ্যাঁ, কোনটা করলে লোভ আর কোনটা আসলে অটোমেটিক আমি আগলে আমি পাবো, এই দুটো ডিফারেন্সিয়েট করাটা কিন্তু ঘর থেকে শিক্ষণীয় হয়। তো একটা জিনিস যেটা তুমি বললে না যে একটা বাচ্চা খুব বেশি আবেগ প্রবণ হচ্ছে, সেটা নিয়ন্ত্রণ করার জন্য তো ঘরই যথেষ্ট, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, সে যখনই বুঝতেছে যে একটা কোনটা ভালো কোনটা মন্দ, আবেগ তো একদিনে দুমদুম করে গাছের আগে উঠবে না, একটু একটু করে উঠছে, হি অর শি শুড চেক ইট বাই নোয়িং ফুললি ওয়েল। ওই যে বললাম কোনটা ভালো কোনটা মন্দ, কোন আবেগটা আগানো যায়, কোন আবেগটাকে কন্ট্রোল করা যায়। আর যে কোনো কিছুই যেটা তোমার কাছে মনে হবে, যেটা আমাদের মনোবিজ্ঞানীরা বলেন, যেটা যে 15 দিনের বেশি কোনো কিছু নেগেটিভ কিছু যদি থাকে, তাকে অবশ্যই একজন সাইকোথেরাপিস্টের কনসাল্ট করা উচিত। যেখানে কেউ একজন দেখছে যে তার সে আবেগটা অতিরিক্ত বেড়ে গেছে, অতিরিক্ত রাগ, অতিরিক্ত ক্রোধ, অতিরিক্ত সবকিছুর মধ্যে কোনো কিছু অতিরিক্ত যখন হয়ে যাচ্ছে, এবং সেটা 15 দিন বা 1 মাস ধরে যাচ্ছে, কোনোভাবেই সেটা থেকে সে নিজেও বুঝতে পারছে যে না এটা বেশি বেশি হয়ে যাচ্ছে, কিন্তু সে বেরোতে পারছে না, কন্ট্রোল করবে কি করে, কি করে এটাকে দমন করবে, এগুলো অবশ্যই হি অর শি নিডস সাইকিয়াট্রিস্ট হেল্প। এটা মনোবিজ্ঞানের পক্ষে সম্ভব, এটা তো আমার পক্ষে সম্ভব না বলা। হ্যাঁ, এটা তো একটা রোগের মতো হয়ে যায় তখন, কোনো কিছু যখন অতিরিক্ত হয়ে যায়, অন্য থেকে বলে এটা যে 1 মাস ব্যাপী হয়ে যায়, ইউ হ্যাভ টু কনসাল্ট এ সাইকোথেরাপিস্ট। একজন সাইকোথেরাপিস্টই বলতে পারবেন কিভাবে এটা কন্ট্রোল করা সম্ভব। ধন্যবাদ আপা। আপা, আমরা সবাই জানি আপনি একজন সফল নারী, একজন সংগ্রামী নারী, আপনি একজন সফল মা,
আপনি একজন খুব ভালো একজন বক্তা, এবং আপনার কথা খুব ভালোর উপরে, আপনি একজন বক্তা হিসেবে বেস্ট। আপনার কথাগুলা দেশ বিদেশের অসংখ্য মানুষের মনে সাহস যোগায়। আমার মন খারাপ হয়ে গেলে আমি মাঝে মাঝে আপনার ইউটিউব থেকে আপনার ভিডিওগুলো দেখি, তখন মনে হয় যে না, আমার মন ভালো হয়ে যাচ্ছে। তখন আমার মনে হয় যে না, আমার ওই ফ্রেন্ডের মেডিকেলের অনেকগুলো ডিগ্রি আছে, তাতে আমার মন খারাপ করবার কোনো কারণ নাই। আমাকে এখন থেকে, আজকে থেকে আরো চেষ্টা করতে হবে। আপনার, আপনি আমাদের কাছে প্রদীপের মতো। বা আপনার কাছে আমরা আরো একটা পরামর্শ চাই, যে একজন সফল মানুষ হওয়ার জন্য আপা, এটাই আজকে আমাদের লাইভের শেষ প্রশ্ন আপনার কাছে। একজন সফল মানুষ হবার জন্য মানে কি কি বৈশিষ্ট্যগুলো আমাদের থাকা উচিত, মানে কোন বৈশিষ্ট্যগুলো ফোকাস করবার জন্য আমরা সংগ্রাম করব? বা বলতে পারেন আপনার মতো একজন মানুষ, একজন হাসি খুশি একজন সফল মানুষ, সফল মা, একজন সমাজ সচেতন নারী, একজন প্রেরণাময়ী নারী, আপনার মতো একজন আলোর প্রদীপ হবার জন্য অনেক আমাদের এত বলো তরুণ, না, এত বলো না, আমি আবার ফেটে টেটে না যেতে পারি। আপা, না আপা, পারবেন না। আমি একদমই আমাদের এই সাধারণ একটা মানুষ, আমি একদমই সাধারণ একটা মানুষ, এতটা বলো না। আসলে আমি একদমই সাধারণ একটা মানুষ। আমি যা বক্ষে ধারণ করি আমি সেটাই মানুষের সাথে শেয়ার করি। আর আমি আমি একদম মানে আমি অনেস্টলি বলি, হ্যাঁ প্রশংসা শুনতে ভালো লাগে, তারপরে এতটা নেওয়া যাবে না, আমার বদহজম হয়ে যাবে। না আপা, তো আমি যেটা বলি, আপনার মতো মানে এইভাবে প্রেরণা নিয়ে এগিয়ে হ্যাঁ যাবার জন্য, exact, আমি আত্মশক্তি বাড়ানোর জন্য আপা আমাদের আত্মশক্তি কি 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 করতে করা হবে উচিত, আমাদের তরুণ রাইট এক্সাক্ট, প্রজন্মকে? রাইট। জি আপা। তোমাকে স্বপ্ন দেখতে হবে, আর সেই স্বপ্নে নায়ক বা নায়িকা তুমি নিজে, সেই স্বপ্নের ভিলেন তুমি। অর্থাৎ আজকে তোমার যে তোমাকে আরো বেটার করতে হবে। সো দ্যাট ইজ দ্য থিং, তুলনা যাবে নিজের সাথে, অন্যের সাথে নয়। যতটুকু আছে সেটাতে শকর করতে হবে, এর চেয়ে বেটার পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে, থমকে যাওয়া যাবে না। যদি কোথাও আটকে যাও, মনে করতে হবে এই মুহূর্তে এটা আমার জন্য নয়, আমার সময় আসতে আরেকটু টাইম লাগবে। এই ধৈর্যটা রাখতে হবে আমাদের। তোমাদের প্রজন্ম সবচেয়ে বড়, তোমরা খুব তাড়াতাড়ি অধৈর্য হয়ে পড়ো, অধৈর্য হয়ে হাল ছেড়ে দাও। তো এই জন্য তোমাদের জন্য কিন্তু আমি বলি হাল ছেড়ে দাও, অধৈর্য হওয়া যাবে না, ধৈর্য রাখতে হবে। আমি আজকে একজনকে বলছিলাম যে 2007 সালে কোন একটা ঘটনায় আমি কষ্ট পেয়েছিলাম, and I said to Allah যে আল্লাহ আমাকে তুমি ধৈর্য দাও, আমি জানি একদিন না একদিন আমি এটার ফল পাবো। আজকে আমাকে যে কষ্টটা হয়েছে এটার থেকে আমি, এটা থেকে মানে এটা সেই মুহূর্তে ওটাতে আপসেট হয়ে মন ভেঙে আমি যাইনি। আমি বিশ্বাস করেছি যে একটা দিন আসবে যেদিন আমি আমি হাসতে পারবো, বিজয়ী হাসতে। বিশ্বাস করো 13 বছর পরে আমি বিজয়ী হাসি এসেছি, সেটাও মাত্র আজকের থেকে আই থিঙ্ক 2 উইকস ব্যাক। এবং এই 13টা বছর আমি মাঝে মধ্যে আমার যখন মনে হতো আমি বলতাম না এখন আমার সময় আসে, টাইম ইজ কামিং, টাইম ইজ কামিং, ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাকে ফেলবেন না। কারণ আমি বিশ্বাস করেছি যে আমার প্রতি একটা অন্যায় হয়েছিল এবং এটার প্রতিকার আসবে, হুটহাট করা যাবে না। এবং আজকে আমি 13 বছর লেগেছে, বাট আই এম হ্যাপি নাও। সো এই জিনিসটা বক্ষে ধারণ করতে হবে। এটা এখন মানুষ কি করে রাতারাতি সাফল্য পেতে চায়, রাতারাতি সবকিছু মানে আমার প্রতি অন্যায় হয়ে গেছে আজকেই বিচার হলো না, বাস আমি নেতায় গেলাম, কোথায় গেলাম, এগুলা করা যাবে না। এইটা আস্থা থাকতে হবে যে হ্যাঁ আমি যদি অন্যায় না করে থাকি তাহলে ডেফিনেটলি আল্লাহ তাআলা সব দেখছেন, একদিন না একদিন আমি অবশ্যই প্রতিদান পাবো। একদিন না একদিন আমি যে আজকে আমি অত্যাচারিত হয়েছি বা আমার প্রতি অন্যায় করা হয়েছে, একদিন না একদিন এটা প্রতিফলন আমি দেখবো, তার শাস্তিও। এই জিনিসগুলা বক্ষে ধারণ করতে হবে, আর হাল ছাড়া চলবে না। একটাই জীবন, আমার জীবন আমার, ভালো মন্দ সবকিছু আমাকে ভোগ করতে হবে, এটা মনে করে এগোতে হবে। প্রিয়জনের সাথে ডাল ভাত খেয়ে শোকর আলহামদুলিল্লাহ বলতে হবে। এই শোকর কথাটা তো আমরা ভুলে যাই, আর যদিও বলি জাস্ট লিপসে বলি, অন্তরে রাখি না। অন্তরে রাখলে ঝামেলা হতো না, বাহ্যিক জিনিসপত্র নিয়ে আমরা অনেক বেশি ব্যস্ত হয়ে যাই। আমাকে তো অনেকে অনেকবার বলেছে যে এরকম লাইভে এত হাজার লোক দেখে কেন দামি কাপড় চোপড় পরে বসো না। তখন আমি বলি কথাগুলো কি আমার কাপড়ে বলবে না আমি বলবো, আমি বাসায় আছি, আমি কমফোর্টেবল যেটা সেটাই করবো, আমার তো লোককে দেখানো দরকার নেই। রাব্বুল আলামিন যেটা দেখছে সেটাই আলহামদুলিল্লাহ, এর বাইরে যাওয়ারই দরকার। এই জিনিসটা মাথায় রাখবা, হাল ছাড়বা না, সাবার করবা, সাবারের ফল অবশ্যই মিঠা হবে। দ্যাটস ইট। আর সবসময় একটা লাস্ট কথা যেটা আমি আমি বিশ্বাস করি, প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল একটা সুখ,
একাই একটা শক্তি। নিজেটা অন্যের সাথে তুলনায় গিয়ে শক্তিটাকে অর্ধেক করে ফেলো না। ওরটা ওর, তোমারটা তোমার। এটা মাথায় রেখে তোমার শক্তি নিয়ে তোমাকে এগোতে হবে, তোমার আগুন তোমাকে নিয়ে দৌড়াতে হবে, ওই অলিম্পিকের রানারের মতো। এবং তুমি মনে করবে যে একদিন না একদিন ইউ উইল ডু সামথিং, সামওয়ান, এন্ড ইউ উইল ডেফিনেটলি হ্যাভ ফেথ হিয়ার, যে আমার দ্বারা যেন কোনো অন্যায় না হয়, আমার দ্বারা যেন কোনো অজান্তে হতে পারে, সেটা আমি যেটা বলি সেটা আল্লাহর কাছে মাফ চাইতে হবে, যে আমার দ্বারা অজান্তে যদি কিছু হয় আমার তুমি মাফ করে দিও। কিন্তু জেনে বুঝে কারো ক্ষতি করবো না, জেনে বুঝে কোনো অন্যায় করবো না, জেনে বুঝে, হ্যাঁ, এটা অনেক ইম্পর্টেন্ট যে জেনে বুঝে আমি চেষ্টা করব যতটুকু পারি মানুষের পাশে থাকার চেষ্টা করব। অনেকে বলে আমার তো টাকা পয়সা নেই, কেমন মানুষ, আরে মানুষের পাশে থাকার জন্য সবসময় কি টাকা পয়সা লাগে? লাগে। মানুষের পাশে থাকার জন্য সদিচ্ছাটা লাগে। কাউকে একটা হ্যালো করে, ভালো ভাত খাইছিলা, ভালো আছো তো ভাই, অনেকদিন তোমাদের খবর নেই না। কাউকে ফোন করে, একটু দাদিকে ফোন করে, দাদি খাইছিলেন, শরীরটা কেমন, জ্বরটা কেমন এখন, এইগুলো কিন্তু অনেকটা বড় কথা। দাদি কিন্তু হঠাৎ করে আকাশটা বললো, খুশি হয়ে গেল, কতদিন পরে নাতি একটা ফোন দিচ্ছে। আমি কথার কথা বোঝাচ্ছি যে এরকম ছোট 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 অনেক কিছু আছে। অনেক একদম কিছু না পারো, একটা জাস্ট টং দোকানের পাশ দিয়ে যাচ্ছ, যদি দেখলা যে ওখানে একটা বৃদ্ধ মানুষ বসে আছে, চাচা চা খাবেন নাকি, খায় নেন, এই এক চাচার একটা চা রুটি দেন, দেখবে যে চাচার মুখে যে হাসিটা, ওটার দামে তো কোটি টাকা। এটা করো, এই দোয়াগুলোর বরকতেই তুমি এগিয়ে যাবা, এবং ইনশাল্লাহ কেউ আটকায় না যদি এভাবে চলে। আপা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার কথা শুনে আমার মন ভালো হয়ে গেল, মনে হচ্ছে আমার মানসিক শক্তি অনেক বেড়ে গেল, এবং আমি নিশ্চিত আজকে দেশ বিদেশের অনেকেই আমাদের আমেরিকা বাংলা নিউজ পেপারের মাধ্যমে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, যারা আমাদের লাইভ দেখবেন, সবাই আপনার এই কথাগুলো শুনে অনুপ্রাণিত হবেন। আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার অনেক কাজের ভিড়ে আমাদের সময় দিয়েছেন, অনেক ভালোবাসা আপা, অনেক শ্রদ্ধা। তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক, আমি বলবো অল মাই ব্লেসিংস আর উইথ ইউ অল। এবং সবসময় মনে রেখো, যখন যেখানেই থাকো না কেন, জীবনে হালটা ছাড়া চলবে, তোমার জীবন একান্ত তোমার। আর ওই যে কথাটা আমি সবসময় বলি, এটা আমি বলতে চাই, যে সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়, তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দিই। বাকিটুকুর জন্য আল্লাহ ভরসা, আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান, শুধু হাল ছেড়ে দেবো। ধন্যবাদ আপা, অনেক অনেক ভালোবাসা, এবং সেই সাথে আমাদের সকল দর্শককে অনেক ভালোবাসা, শ্রদ্ধা। ধন্যবাদ।